আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ভিডিওতে আমরা এই প্লেলিস্টে আমাদের যে চতুর্থ অধ্যায় পড়তেছিলাম আমরা রাসায়নিক পরিবর্তন, সেখানকার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিক্রিয়ার হার, আর্হেনিয়াস সমীকরণ এবং আদার্স অনেক কিছু বিষয়পত্র ছিল। তো সেইগুলোর উপরে ভিত্তি করে কতগুলো গাণিতিক সমস্যা আছে, তো সেই গাণিতিক সমস্যাগুলোর সমাধানগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আর কি। হ্যাঁ, তো চলো দেখি আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা যা যা পড়ছি তার একটু হালকা হেডসআপ দিয়ে আমি প্রবলেমগুলোর দিকে চলে যাবো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে শুরুতেই আসি। শুরুতে আমরা পড়ি যদি যে এরকম একটা গ্রাফ আমরা দেখছিলাম। এই গ্রাফটা দেখছিলাম কোথায় জানো? আমরা গ্রাফটা দেখেছিলাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির সময়। অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জি আবার কি জিনিস? অ্যাক্টিভেশন এনার্জি ছিল হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, যাকে কিনা আমরা EA দিয়ে প্রকাশ করছিলাম। আমাদের মনে হয় সকলেরই এরা সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে, কারণ আমরা আগের ভিডিওতে এটা নিয়ে দেখেছিলাম আর কি। ওকে, যার এই বরাবর বসাইছিলাম আমরা হচ্ছে বিভব শক্তি, আর এখানে বসাচ্ছিলাম হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি যেটা, সেটা আর কি। এরকম তার জন্য একদম শুরু থেকে যখন আমরা শুরু করি, এটাকে আমরা বলি হচ্ছে যে বিক্রিয়কের শক্তি, যাকে আমরা ER দিয়ে প্রকাশ করছিলাম, আর এইটাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে EP, মানে হচ্ছে প্রোডাক্টের যে অভ্যন্তরীণ শক্তি বা বিভব শক্তি, সেটা আর কি। আর এখান থেকে এই যে এই বরাবর যে ট্রানজিশন মোমেন্টে যে শক্তিটা হয় তাকে আমরা বলছিলাম EX। তাহলে এই ER থেকে EX পর্যন্ত যে দূরত্বটুকু হয়, যে পাহাড়টাকে অতিক্রম করতে হয় বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হওয়ার জন্য, এইটার মানে ছিল হচ্ছে আমাদের কাছে EA, অর্থাৎ EX মাইনাস ER। আর এই EP মাইনাস ER, EP মাইনাস ER, EP মাইনাস ER, এইটা ছিল আমাদের কাছে বিক্রিয়া তাপ, যাকে আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করছিলাম আর কি। এগুলো আমাদের ক্লাসগুলোর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করছিলাম। হ্যাঁ, না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা একবার দেখে আসতে হবে আর কি। আদারওয়াইজ যদি বলি ফর্মুলা এখানে দুইটাই, একটা ডেল এইচ সমান EP মাইনাস ER, আর একটা হচ্ছে ফর্মুলা এখান থেকে যে EX মাইনাস ER সমান হলো EA, এটা। ওকে, আচ্ছা, এবার তাহলে চলো এগুলোর উপর ভিত্তি করে কিছু ম্যাথ আছে কি না দেখি একটু আর কি। আমরা শুরুতেই যদি একটু খেয়াল করে দেখি যে এখানে একটা ম্যাথ বলে দেওয়া আছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়কের 5.99 ইন্টু 10⁻⁴% অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করেছে। তাহলে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত? সক্রিয়ণ শক্তি কত মানে আমাকে বের করতে বলছে হচ্ছে EA বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা যখন লেকচারগুলো করছিলাম তখন একদম ডিটেল যেহেতু পড়ছিলাম, ভেঙে 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 ভেঙে, তোমাদের মনে আছে নিশ্চিত যে সক্রিয়ণ শক্তি যে সকল অণু গঠন করে বা তারা হচ্ছে যারা এই শক্তি অর্জন করে তাকে সক্রিয় অণু বলতেছে আর কি। তাহলে মোট অণুগুলোর মধ্যে থেকে সক্রিয় অণু, এই দুটার যে একটা অনুপাত হয়, এই অনুপাতটা নিয়ে কাজ করছিল হচ্ছে বোলসম্যান নামে একজন সায়েন্টিস্ট ছিল আর কি। হ্যাঁ, তো সেখান থেকে আমরা এরকম একটা পাইছিলাম যে সক্রিয় অণু, আমরা এরকম একটা কথাবার্তা পাইছিলাম যে সক্রিয় অণু ডিভাইডেড বাই মোট অণু, মোট কতগুলো অণু এখানে আছে সেটা, এইটার সংখ্যাটা ছিল এরকম e⁻ ডিভাইডেড বাই RT। এটা যদি আমরা আমাদের এই আর্হেনিয়াস সমীকরণ যখন শুরু করতে গেছিলাম তখন আমরা এরকম একটা হেডসআপ নিয়ে আগাইছিলাম। তাহলে এখানে কিন্তু সেই পার্সেন্টেজটা বলছে, তাই না? 100-র মধ্যে এতটুকু অণু সক্রিয় হয়েছে এবং সক্রিয়ণ শক্তি লাভ করে সে উৎপাদের দিকে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 5.99 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 100, তাই তো? এখন সমান হইল e⁻EA বাই RT এখান থেকে। তাহলে আমাকে কি করতে হবে এবার? আমাকে হচ্ছে দুই পাশে লক করে দিতে হবে। লক করে দিলে ওখান থেকে আস্তে আস্তে কাজবাজগুলো করতে পারবো আর কি আমরা, তাই তো? তাহলে আমরা যদি দুই পাশে লন নিই, লগ না দিয়ে লন নিলাম আর কি, তাহলে EA ডিভাইডেড বাই R ইন্টু T সমান লন অফ এই মানটা আর কি, তাই তো? তাহলে 5.99 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 100 এটাকে। এখন পরবর্তীতে যে কাজটা করা লাগবে সেটা হলো যে এখান থেকে যদি আমরা কাজ করি EAটা বের করব, EA বের করব, তাহলে কি করতে হবে? এই মাইনাসটাকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে আর এই RT দিয়ে গুণ করে দিতে হবে আর কি, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, এবার মাইনাস রাখলাম, এখানে করছি কি এই যে লন 5.99 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 100 এখন টোটালটাকে ভাগ দিতেছি আমরা কি দিই, ভাগ না ঠিক টোটালটাকে গুণ দিতেছি আর কি, তাই তো? টোটালটাকে এখানে আবার গুণ দিচ্ছি হচ্ছে RT দিয়ে গুণ দিচ্ছি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। T এর মান কত? T এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বলছে, তাহলে কত হবে? এটা আবার 300 হবে আর কি, 300 হবে। এবার সব কিছু মিলায় হিসাব নিকাশ করলে EA এর ভ্যালু বের হবে আর কি।
চলো একটু দেখি কত আসে। এখন সব কিছু মিলাই আসলো আমার কাছে হলো 29993.8 এত আসলো তাহলে জুল পার মোল, তাই তো? তাহলে এখান থেকে আমাকে অ্যান্সার কিসে আছে? কিলো জুলে আছে। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 29.99 এত কিলো জুল পার মোল, এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সারটা তাহলে কত আসলো? 29 এত। তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? বি নাম্বারটা হবে, অর্থাৎ 30 যেটা সেটা। আশা করি বুঝতে পারছি। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে ফর্মুলাটা আসলে কোনটা কাজে লাগালাম আমরা? ফর্মুলা কাজে লাগালাম হচ্ছে এইটাকে। সো এটাকে ফর্মুলাটা আমরা ক্লাসের মধ্যে করছিলাম, তবু আমরা এখানে লিখে রাখলাম। এবার তাহলে যাই 2 নাম্বারটার মধ্যে। কোনো একটা বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক এবং উৎপন্ন দ্রব্যের গড় শক্তি, হ্যাঁ, বা ওই বিভব শক্তি যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কত? 35.0 কিলোজুল পার মোল আর 12 কিলোজুল পার মোল। তার মানে হচ্ছে একটা হলো বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে এইটা হলো আমাদের কাছে কার জন্য? ই অফ আর, তাই না? আর এইটা হলো আমাদের কাছে কার জন্য? এটা হলো ই অফ পি, মানে প্রোডাক্টের জন্য আর কি। আচ্ছা, এখন বিক্রিয়ক অণু সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থায়ী জটিল অবস্থায়, ওই যে কমপ্লেক্স যে গঠনটা হয় বা ট্রানজিশন মোমেন্ট, সেটাতে অবস্থায় বস্তুর কণার গড় শক্তি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে ই এক্স পর্যায়ের শক্তি আর কি। পাইছি আমরা সব কিছু। এবার দেখি ওই বিক্রিয়াটার জন্য সক্রিয়ণ শক্তি কত। তাহলে সক্রিয়ণ শক্তি বের করা কিভাবে? আমরা দেখে আসছিলাম ই এর সমান ই এক্স মাইনাস ই আর, তাই না? তাহলে আমরা যদি এখানে মান একবারে বসাই দিই, ই এক্স কত? ই এক্স হচ্ছে 195 মাইনাস ই আর কত? ই আর হচ্ছে 35। তাহলে এবার যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে কত আসে? সেটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, তাই তো? 195 মাইনাস 35, তাহলে 160 কিলোজুল পার মোল। ওকে, এটা আমাদের কাছে 1 নাম্বারটার উত্তর। এবার আসি 2 নম্বরে কি বলছে আমাদের কাছে? বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহারী? আচ্ছা, তাহলে তাপ উৎপাদী না তাপহারী এটা বোঝার উপায় হচ্ছে আমরা দুইভাবে আগাইতে পারি। এক, এই যে ই আর আর ইপি এদের মাঝখানে সম্পর্ক দেখে আমরা বলছিলাম, হ্যাঁ, যে যদি খেয়াল করে দেখি ই আর আর ইপি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, খেয়াল করে দেখো তো। দেখা যাচ্ছে ইপি ইজ লেস দেন ইআর। ইপি ইজ লেস দেন যখনই ইয়ার হইতেছে তখন এটা কিন্তু তাপ উৎপাদীর দিকে যাচ্ছে আর কি, এটা একটা শর্ত। অথবা তুমি যদি না চাও তাহলে তুমি এখানে ডেল এইচ বের করতে পারো আর কি, যেটা কিনা আমাদের 3 নম্বর প্রশ্নের মধ্যে বলছে। আগে আসো এটা একটু বের করে নিই, তাহলে মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। ডেল এইচ যদি বের করি সেটা কত? ইপি মাইনাস ইআর। এখন ইপি এর মান কত? ইপি এর মান হইতেছে আমাদের কাছে 12, ইআর এর মান কত? ইআর এর মান হচ্ছে 35। তাহলে এখান থেকে বিয়োগ করলে তাহলে কত আসবে? 23 আসবে। তাহলে 23 কত? মাইনাস, তাহলে এত কিলোজুল পার মোল। তাহলে ডেল এইচ এর মানটা আসছে কিন্তু মাইনাস। ডেল এইচ এর মান মাইনাস আসা মানে কি? এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। বাট এই শর্ত দিয়েও তুমি চাইলে বলতে পারো আর কি, আমরা যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম এই শর্ত দিয়েও বলতে পারো। তাহলে বলতে পারি ডেল এইচ এর মান যেহেতু এখান থেকে আসছে হচ্ছে -23 কিলোজুল পার মোল, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি আসলে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, সো ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার তাহলে যাই পরেরটাতে। এবার দেখি এখানে কি বলছে। এখানে বলছে কোনো তাপহারী বিক্রিয়ায়, বিক্রিয়া অলরেডি তাপহারী বলছে, তো এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এ থেকে বি হইতেছে, সক্রিয়ণ শক্তির মান হচ্ছে 60। এখন বিক্রিয়া তাপ 20, এর বিপরীত বিক্রিয়ায় বি থেকে যখন এ হয় তখন সক্রিয় শক্তি কত হবে আর কি, একটু খেয়াল করে দেখো। আমরা যদি একটু গ্রাফিক্যালি জিনিসটাকে মানে বসাই নিই আর কি, আমরা এই গ্রাফটা সবাই জানি আমরা। তো এদিকে দেওয়া হয়েছিল হচ্ছে এনার্জি, আর এদিকে দেওয়া হয়েছিল হচ্ছে যে রেট অফ পলিউশন বা বিক্রিয়ার অগ্রগতি আর কি, হ্যাঁ, বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি। আচ্ছা, এখন সেখান থেকে কি বোঝানো হয়েছে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ কেমন হয়? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা হয় হচ্ছে এরকম, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা হয় হলো এরকম। তাহলে এই শুরুর মানটা কত? শুরুর মানটা কত এটা কিন্তু আমি জানি না মনে হয়, তাই না? আচ্ছা, বিক্রিয়া তাপ। এখন যদি আমরা খেয়াল করে দেখি যে এইটা হলো আমাদের কাছে ই অফ আর, এটা হলো আমাদের কাছে ই অফ পি, তাই তো? তাহলে ই অফ আর আর ই অফ পি এই দুইটার বিয়োগফলটা আমার কাছে কত বলছে? এই বিয়োগফলটা যেটা ডেল এইচ সমান ইপি মাইনাস ই আর, এই মানটা হলো 20, এই মানটা হলো 20 কিলোজুল পার মোল। কোনটা? এই যে এই মানটা, এই যে এই কালারের যেটা দিছে এই মানটা। আচ্ছা, এবার তাহলে কি বলছে আবার?
বলছে সক্রিয়ণ শক্তি তাহলে কোনটা, এই যে এই বরাবর যে শক্তিটা হয়েছে এইটা, এই বরাবর যে শক্তিটা সেটা, এটার নাম কত EX। অর্থাৎ আমরা আবার কি বলতে পারি এরকম EX মাইনাস ER, এই শক্তির মান বলে দিছে আমাদের কাছে আবার 60। এটা হচ্ছে কখন, এটা কখন করছে, যখন A থেকে B তে রূপান্তর হয়েছে তখন, A থেকে B তে রূপান্তর হয়েছে যখন তখন। তাহলে এই Rটা আসলে কি A, এই Bটা আসলে কি EP এর জন্য করছে। ওকে, এবার উল্টাটা কথা বলছে, কোথায় গিয়ে খেয়াল করে দেখো একটু, উল্টা ঘটনাটা কোথায় গিয়ে বলছে, যখনই তুমি ক্রিয়াটা বিপরীত করে ফেলছো, অর্থাৎ B থেকে A হইতেছে, তার মানে আমাদের কাছে আগের তথ্য অনুযায়ী কি ছিল, এইটা ছিল A, এটা ছিল B, তাই না। এবার বলতেছে কি, হ্যাঁ আবার বলছে কি এই B থেকে তুমি আবার A এর দিকে আসো, মানে এই দিকে আসবা আর কি। যখন তুমি এদিকে আসবা তাহলে এই Bটা তাহলে তোমার কাছে কি এবার বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার কাছে এবার তাহলে কি উৎপাদ। তাহলে এইটা হলো আমাদের কাছে বিক্রিয়ক, এবার এটার জন্য এটা হলো ER, আর এইটার হবে তখন তাহলে আমাদের কাছে কি EP। কখন, যখন আমি B থেকে A তে আসতেছি, B থেকে A তে আসতেছি, তাহলে B থেকে A তে আসার সময় তাহলে কি হলো, এই ER থেকে EX এইটুকু পরিমাণের শক্তির পার্থক্য অতিক্রম করতে হবে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো গ্রাফটার ক্ষেত্রে, এইটুকুর মান হইল 60, এইটুকুর মান হইল 20, তাহলে এই দুটার বিয়োগফলের যে বাধাটা এটাই তো তাকে অতিক্রম করতে হইতেছে। তাহলে এই বাধাটার নামই আসলে কত, এই বাধাটার নামই হলো তার জন্য সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা বলতে পারি B থেকে A তে যাওয়ার সময় সক্রিয়ণ শক্তি তাহলে কত হবে, সক্রিয়ণ শক্তি হবে হলো 60 মাইনাস 20, অর্থাৎ 40 কিলোজুল পার মোল। একটু বুঝে দেখো ব্যাপারটা, একটু ব্যাপারটা বুঝে থাকো, যদি না বুঝে থাকি আমরা আরেকবার চাইলে একটু হালকা একটা ধারণা দিয়ে রাখতে পারবো যে এখান থেকে যখন যাচ্ছি এটা হলো ফরওয়ার্ড মুখী রিয়েকশন ধরলাম, আবার যখন আমরা এই দিক থেকে আসতেছি তখন এটা হচ্ছে আমাদের কাছে ব্যাকওয়ার্ড মুখী রিয়েকশন, একই টাইপের ধরো রিয়েকশন আসছে বলছি। তাহলে কি হলো, এই বিক্রিয়ার জন্য এটা ছিল রিঅ্যাকট্যান্ট, এটা ছিল প্রোডাক্ট, বাট এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে আবার রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে আবার তোমার কাছে প্রোডাক্ট। তো এই বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তির মান হচ্ছে এতটুকু, এতটুকু, এটার জন্য এই লাল কালারের জন্য এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর ওই নীলটার জন্য আমাদের কাছে সক্রিয়ণ শক্তি হলে কোনটা হবে, সক্রিয়ণ শক্তি হচ্ছে এতটুকু। এই জন্য আমরা কী করছি, এইটা মাইনাস হচ্ছে এইটার বিয়োগফল যেটা ছিল, এটা করার কারণে আমরা কী পাইছিলাম, এটা সক্রিয়ণ শক্তি পাইছি আর কি। তাহলে বোঝা গেল ব্যাপারটা। ওকে, আচ্ছা 3-এর পরে এবার তাহলে চলো যাই পরের ধাপে, রিঅ্যাকশন রেটের দিকে। আমরা সক্রিয়ণ শক্তি রিলেটেড কী কী প্রবলেম হতে পারে এইটার একটা হেডসআপ দেখছি, কয়েক টাইপের দেখছি আর কি। হ্যাঁ, সেম জিনিস না দেখে আমরা একটু ভিন্ন ভিন্ন টাইপের কতগুলো প্রশ্ন হইতে পারে, আমরা হচ্ছে বাজারের বইগুলো একটু অ্যানালাইসিস করে বা হচ্ছে অ্যাডমিশনের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে, তো তখন এই প্রশ্নগুলোকে পিক করা হয়েছে আর কি। তো এবার চলো তাহলে রিঅ্যাকশন রেটের দিকে একটু আগে। তো ধরে নিলাম আমাদের কাছে রিঅ্যাকশন চলতেছে এ এর সাথে বি করে গেছে হচ্ছে সি এর কাছে, এখান থেকে আসছিল এ, এখান থেকে ধরলাম 2, এখান থেকে ধরলাম 4, এরকম ধরো যে একটা ব্যালেন্স হয়েছে। তখন আমাদেরকে যদি বলে রিঅ্যাকশন রেটের ইকুয়েশন তাহলে কেমন হবে, এটা তাহলে একটু করতে বলছে। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশন রেটের ইকুয়েশন তাহলে কেমন হবে চলো একটু দেখি। আচ্ছা, তাহলে আমাদের শুরুতেই কি বলতে পারি, এ এর মাধ্যমে তার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই তার টাইম। এখন যেহেতু এটা বিক্রিয়ক তাহলে তার সামনে একটা মাইনাস বসবে, আর এর যে মূল সংখ্যাটা ওই মূল সংখ্যাটা ভাগ হয়ে যাবে আর কি। এটাকে আমরা বলতে পারতেছি কি ওই বিক্রিয়ার জন্য রেট বলতে পারি। আবার যদি বি এর মাধ্যমে দেখাইতে চাই তবু একই কথা, সামনে একটা মাইনাস বসবে, সামনে একটা, তাহলে এবার বসবে তার সহগটা আসবে নিচে 2, এদিকে তাহলে কি লিখতে পারবো, ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি এরকম। আবার যদি আমরা এইটা দিয়ে বলি উৎপাদ দিয়ে, তাহলে এখন কি আসবে, পজিটিভ আসবে, তাহলে 1/4 হবে, তাহলে এটা কত হবে, ডি অফ সি ডিভাইডেড বাই ডিটি এরকম হবে। তাহলে আমরা কি বলছিলাম যেন মনে আছে, যে সহগ দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তখন পাই বিক্রিয়ার হার, আর সহগ দিয়ে যদি ভাগ না করি তাহলে ইন্ডিভিজুয়াল যে পরিবর্তনটা হয় বিক্রিয়ক হলে কতটুকু হ্রাস হয়েছে সেইটার হার পাবো, আর যদি আমরা আসলে উৎপাদ হয় তার জন্য উৎপাদনের হার পাবো। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় এখান থেকে, তুমি দেখতেছো ডিসি ডিভাইডেড বাই ডিটি, এটা দিয়ে বলছি তোমাকে এই বিক্রিয়ার জন্য বলছি, এতটুকু বলছি। হ্যাঁ, তুমি এটাকে তখন কি বলবা, এটাকে তুমি বিক্রিয়ার হার বলবা নাকি বিক্রিয়ার উৎপাদনের সি উৎপাদনের হার বলবা আর কি। যেহেতু সহগ দিয়ে ভাগ করা নাই তার মানে সি উৎপাদনের হার, আর যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিই তখন বলতে পারি কি ওই বিক্রিয়ার হার আর কি এরকম। সো আই গেস তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আচ্ছা, না হলে একটু আগে ভিডিওগুলোতে গিয়ে এই লেকচারটাতে দেখে আসতে হবে আর কি, বুঝতে পারছি আমরা? ওকে, এবার তাহলে একটু সামনের দিকে চলো মুভ করি।
এই ম্যাথটা তাহলে একটু তোমরা একটু চিন্তা করো, আগে একটু চিন্তা করো, আমি একটু এটাকে মিউট করে নিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাছে কি বলছে বলো? এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাছে বলছে যে কোনো একটি a প্লাস 2b সমান হচ্ছে p বিক্রিয়াটির সঠিক হার নির্দেশ করে। কোন সমীকরণটি করে আর কি এটা? আচ্ছা, খেয়াল করতে হবে। এখন এই জায়গার ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়া হারের দিকে যদি আগাই তাহলে খেয়াল করতে হবে, খেয়াল করে দেখো বিক্রিয়া হার সমীকরণের এখানে বিক্রিয়কের যে মাধ্যমে বিক্রিয়ার হারটা হয় সেটার উপরেই মূলত বিক্রিয়ার হারটা নির্ভর করে, পাশাপাশি সেটা বা কার সাথে নির্ভর করে? বিক্রিয়কের নিজস্ব ঘনমাত্রার সাথে নির্ভর করে আর কি। তবে ওটা যদি বুঝে দেখি, আমাদের কাছে এরকম একটা কনসেপ্ট কিন্তু ছিল। কীরকম কনসেপ্ট? যে বিক্রিয়কের যে ঘনমাত্রা dc/dt, হ্যাঁ, সামনে দিলে একটা মাইনাস, বিক্রিয়কের মাধ্যমে তার বিক্রিয়ার হার বুঝাইছে আর কি। তাহলে এইটা কার সাথে সমানুপাতিক ছিল? c⁴n। এরকম একটা সমীকরণ আমাদের পড়ার কথা মনে আছে নিশ্চয়ই। এটা হলো বিক্রিয়ার হার, এটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা, এটা উপরে n কি ছিল? n হইলো ওই বিক্রিয়াটার জন্য তার ক্রমের কথা বলতেছে আর কি। কিসের কথা বলতেছে? ক্রম বা বিক্রিয়ার যে রিঅ্যাকশন অর্ডার যেটা বলি সেটার কথা বলতেছে, মানলাম। এখন এই n এর মান আমরা কি বলছিলাম? n এর মান বলছিলাম হচ্ছে একটা পরীক্ষালব্ধ মান, ঠিক আছে? তাহলে এই মানটা কিন্তু বিক্রিয়কের সামনে কত মোল বসছে এইটা না, বরঞ্চ এটাকে এক্সপেরিমেন্ট করে তারপর বের করতে হয় আর কি, মানলাম। এবার তাহলে একটু আসো, এখানে বলছে আমাদের কাছে ইকুয়েশনটা বলছে a এর সাথে 2b বিক্রিয়া করে p তৈরি করছে। এবার যদি খেয়াল করি এটার মাধ্যমে তাহলে বিক্রিয়ার হার কেমন হবে? তাহলে বিক্রিয়ার হার তাহলে কি বললাম? এখন আমাদের কাছে একটা কাজ করি যে আমরা বলতে পারি, ধরো ডিসি বলছি, ডিসি মানে হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রেই বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, ডিসি মানে বিক্রিয়কের ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সামনে দিলাম হচ্ছে একটা মাইনাস, এটা হলো বিক্রিয়াটার হার, টোটাল বিক্রিয়াটার হার। তাহলে তার সমান দিয়ে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়েছি, তুলে দিয়ে কি আসবে? একটা বিক্রিয়ার হার আসছে। আসার পরে এখানে যেটা এই যে দুটো বিক্রিয়ক আছে, এখানে ছিল মাত্র সি বলছিলাম বিক্রিয়কের ঘনমাত্রা, কখন? সেটা যখন একটা বিক্রিয়ক ছিল তখন। বাট এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা বিক্রিয়ক যখন বলতেছি তাহলে বললাম এই এ এর ঘনমাত্রা, সাথে আবার নিলাম কি? বি এর ঘনমাত্রা। এখন এর উপরে তাহলে কি বসবে? এর সামনে আছে 1, এর সামনে আছে 2, তাহলে মনে হয় 1 আর 2 বসবে আর কি, তাই না? না, 1 আর 2 বসবে না, কারণ এই 1, 2 যেগুলো বলতেছে এগুলোর মাধ্যমে আণবিকত্ব প্রকাশের দিকে যায় আর কি। এটা আসলে বিক্রিয়া ক্রম না, এটা আমরা খুব ডিটেলস পড়ছিলাম এন্ড বুঝে পড়ছিলাম। তাহলে কি করতে হবে? এটা তো আমরা জানি না, এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। তা না জানলে এর উপরে কত দিতে হয়? আলফা বিটা দিতে হয়, তাই তো? না জানলে আলফা বিটা দিতে হয়। তাহলে একটু খেয়াল করতে হবে এইটার সাথে আমার এদিকে কোনটার মিল আছে, এটা খেয়াল করতে হবে আর কি একটু। তো খেয়াল করলে দেখা যায় এই আলফা বিটা যদি ধরে নিয়ে কাজ করি তাহলে সেই জায়গার মধ্যে লাস্টের সাথে মিল আছে, তাহলে আমি লাস্টটা দাগায় ফেলতে পারবো, তাই তো? তবু আমরা একটু আরেকটু আগাই, যে যদি আমরা এই বিক্রিয়াটার বিক্রিয়ার হার বের করতাম, বিক্রিয়ার হার ইকুয়েশন যদি বের করতাম তাহলে কি হইতো? তো ধরে নিচ্ছি সেটা কত? ডি অফ এ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, এরকম বলতে পারতাম। অথবা কি বলতে পারতাম? সমান 1/2 ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি, এটা বলতে পারতাম। অথবা আমরা যদি উৎপাদ দিয়ে বলতাম তাহলে কি বলতাম? প্লাস ডি অফ পি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, এটা বলতে পারতাম। তার মানে আমরা তিনটা যে কোনো একটা বলতে পারতাম। তাহলে আমরা বাম পাশেটা ছিল ডিসি দিয়ে বলছি বা বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে বলছি আর কি। আমি যদি এটা না বলে ওই জায়গায় যেহেতু রেট এর মানে সবগুলোই সমান, তাহলে এই জায়গায় যদি আমি এরকম বলি যে প্লাস ডি অফ পি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, তাহলে সমস্যা আছে? নাই। তাহলে তখন আমি কি করতে পারবো? এইটুকু আর এই মানটা নিয়ে আমি হচ্ছে কি করতে পারি? ওই বিক্রিয়াটা যে হারের সমীকরণ এটা বানাইতে পারবো আর কি। তাহলে সেটা কোনটা আসলে? এটাই হচ্ছে এটা, একটু খেয়াল করে তাহলে দেখো, ঠিক আছে? একটু ট্রিকি, কারণ আমাদের কাছে বিক্রিয়ার ক্রমের সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখা লাগে। তো আমরা কিন্তু এই কনসেপ্টটা নিয়ে কাজ করছিলাম, ভিন্ন একটা পুরো লেকচারে নিয়ে কাজ করছি আর কি অলরেডি। ওকে, তাহলে এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল এবার। আচ্ছা, এবার তাহলে যাই 5 নম্বরে। 0.5a সমান 2b বিক্রিয়ার জন্য এ এর নিঃশেষিত হয়ে যাওয়ার হারের সাথে বি বেড়ে যাওয়ার হারের সম্পর্কিত প্রকাশ করো আর কি। প্রকাশ হলো কোনটা হবে তাহলে এখানে? আচ্ছা, এখন আমাদের জন্য যেহেতু বলছে এখানে, তাহলে এ এর পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এর যে মোল সংখ্যা আছে হাফ মানে কত? হাফ। তাহলে এই হাফ কত করতে পারি? 1/0.5, এটা হচ্ছে সামনে মাইনাস, তাই না? এখন এই দুইটা কিন্তু পরস্পর সমান হবে যেহেতু বিক্রিয়ার হারের কথা আমরা বলছি। তাহলে সমান কি লিখতে পারি এখানে? 1/2 ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি,
এটা তো বলাই যায় আর কি, বললাম। তাহলে আমাদের দেখতে হবে কোন সম্পর্কটার সাথে এখান থেকে মিলানো যায় আর কি। খেয়াল করে দেখি, এদিকে সব বাম পাশে দেখতেছি ডি এ ডিভাইডেড বাই ডিটি, ডি এ ডিভাইডেড বাই টিটি। তাহলে আমাকে এই 0.5টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে সব কাজগুলো হবে, তাই না? তাহলে আমরা কাজ করি, ডি অফ এ ডিটি সমান এই 0.5টা অবশ্যই পাঠিয়ে দিই। তাহলে কত হবে দেখি, তাহলে 0.5 ডিভাইডেড বাই 2 ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি এরকম। তাহলে 0.5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 0.25 আসতেছে। তাহলে 0.25 ডি অফ বি ডিটি এরকম। তাহলে এইটা বাম পাশের পাঁচটা তো সব মিলে গেছে আমাদের আগের থেকে। তাহলে ডি বি ডিভাইড বাই ডিটি আর 0.5 সামনে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা একটু আগাই, 6 নাম্বার তাহলে কি বলছে একটু খেয়াল করে দেখো তো। বলছে হলো হাইড্রোজেন এবং ব্রোমিন দুইটা বিক্রিয়া করে 2HBr বিক্রিয়াটি সম্পন্ন করছে। একটি কত 0.250 লিটার এর পাত্রে সম্পন্ন করা হয়েছে বিক্রিয়াটা। 0.01 সেকেন্ডে ব্রোমিন এর পরিমাণের পরিবর্তন হচ্ছে এত মোল হলে বিক্রিয়াটি হার নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখান থেকে লিখতে যাই, তাহলে কি লিখতে পারি? আগে লিখি রিঅ্যাকশনটা কি ছিল, আগে রিঅ্যাকশনটা লিখলাম, লেখার পরে এখান থেকে লিখলাম 2HBr লিখছি। এখন আমরা যদি ব্রোমিনের সাহায্যে বলতে চাই তাহলে কি বলতে পারবো, এরকম এর ঘনমাত্রার পরিবর্তন, তার সামনে আসবে হচ্ছে একটা মাইনাস, তাই না? তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার আমার জন্য, এটা হচ্ছে বিক্রিয়ার হার। এখন তাহলে দেখা লাগবে যে এই ঘনমাত্রার পরিবর্তনটা কত আর সময়ের পরিবর্তনটা কত। এখন যদি খেয়াল করি, এই যে 0.01 সেকেন্ডে পরিমাণ, তার মানে ডিটি সেকেন্ড অলরেডি দিয়ে দেওয়া আছে, এটা লিখে নিই আমরা। তাহলে ডিটি কত? ডিটি হইল 0.1 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা যদি ডি অফ ব্রোমিন বের করতে চাই, এটা যেহেতু ঘনমাত্রা বলতেছে, তাই না? ঘনমাত্রা মানে কি? মোল বাই আয়তন, আমরা n বাই ভি বলি, তাহলে সুবিধা হয় আমাদের জন্য। তাহলে n বাই ভি হয় ঘনমাত্রা। n কত? এই যে এত মোল, কত মোল আছে? 0.001। সামনে একটা মাইনাস আছে কেন? কারণ এটা কমে গেছে তাই আর কি। হ্যাঁ, তোমার মাইনাস রেখে দিয়ে আমরা একটু আগাই যাই, তাহলে সুবিধা হবে, কারণ এই মাইনাসের সাথে মাইনাস কাটে দিব না আর কি আমরা। এখন ভি কত? ভি অলরেডি দিয়ে দেওয়া আছে 0.250, তাহলে 0.250 লিটারে দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি যে অ্যান্সারটা পাইলাম সেটা কত? এত। তাহলে এখান থেকে যদি একটু হিসাব নিকাশ করে বলো তাহলে কত আসবে? 0.001 ডিভাইড বাই 0.250 আসছে। তাহলে 4 ইন্টু, সামনে মাইনাস দিয়ে রাখছি, 4 ইন্টু 10⁻³ এত মোল পার লিটার, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের পাওয়া শেষ। আমাদের কাজটা কি? এখানে বসাই দিতে হবে। সামনে একটা মাইনাস যেহেতু ছিল, ওইখানেও একটা মাইনাস আছে, তো ঝামেলা নাই। তাহলে -4 ইন্টু 10⁻³, হ্যাঁ, ডিভাইডেড বাই টাইম কত? টাইম হচ্ছে 0.01। এবার আমরা মান বসাই দিই, মাইনাস মাইনাস তো কেটে যাবে অবশ্যই, ঠিক আছে? তাহলে কত আসবে? 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.01। তাহলে কত আসলো? আসলো হচ্ছে 0.4। তাহলে 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের কাছে আনসার, ঠিক আছে? সো এগুলো জটিল প্রশ্ন না, শুধুমাত্র হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে যে কোন জায়গায় কি বসাইতে হবে আর কি, এটা একটু বুঝলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটাতে চলো যাই। যাওয়ার আগে বিক্রিয়ার হার এর সমীকরণে ক্ষেত্রে আরেকটা যেটা দেখছিলাম আর কি, ঠিক আছে? আমরা একটু আগে যেটা বলে আসলাম, ধরো আমরা কি করছি, আমরা এই যে বিক্রিয়ার হার রেট সমান যেটা বোঝাচ্ছিলাম, ধরো যে আর সমানুপাতিক কে না c⁴n বসাইছিলাম আর কি, এরকম, তাই তো? আচ্ছা, তার মানে এখানে কি করছিলাম? কে cn এরকম। তাহলে এখানে কে কি বলছি? কে হইল বিক্রিয়ার হার ধ্রুবক, তাই না? আর এই n কি? n হইল বিক্রিয়ার ক্রম বলে আর কি। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা কি করছি, ধরো এ থেকে পি তৈরি হয়েছে, ওই ক্ষেত্রে তাহলে কি বলতে পারি? আর সমান কে সি অফ a⁴n, এভাবে
ইকুয়েশনটা লিখতে পারি আর কি, এন এর মান যে কোনো কিছু বসাইলাম তখন সমস্যা নেই। আবার যদি এরকম হয় এ এর সাথে ধরো যে বি বিক্রিয়া করছে করে এখানে পি তৈরি করছে, এরকম যদি হয় তখন ওই হার সমীকরণ কেমন হবে, কে সি অফ এ টু দি পাওয়ার আলফা, তাই তো, তারপর সি অফ বি টু দি পাওয়ার বিটা, এরকম একটা ইকুয়েশন তখন বসাইতে হবে আর কি। তখন আলফা বিটার যোগফল যেটা সেটা হবে তার কি বিক্রিয়ার ক্রম। তো এই জিনিসটাই আসলে আরেকবার রিক্যাপ করে একটু দেওয়া হয়েছে, যদিও আমরা আগের ম্যাথে এটা নিয়ে একটু হালকা আইডিয়া নিয়ে আসছিলাম আর কি। ওকে, তাহলে এবার চলো সামনে দিকে একটু মুভ করে দেখি কী কী আছে আরও। এই চার্টটা আমরা আগের লেকচারের মধ্যেও দেখাইছিলাম, তাই না? এই চার্টের মধ্যে যে শূন্যক্রম এন এর মান যখন 0 হয়ে যায় তখন সেটাকে শূন্যক্রম বিক্রিয়া বলে আর কি। এন এর মান তুমি খেয়াল করে দেখো, এই যে সি টু দি পাওয়ার ধরো এখানে 0, তার মানে এই শূন্যক্রম মানে কি, এন এর মান হলো 0। তারপরে হলো এখানে দেখো এই ঘনমাত্রাটার পাওয়ার কত, এখানে 1, তার মানে এখানে এন এর মান আবার কত, এন এর মান হচ্ছে 1 হলে তাকে কি বলে, প্রথম ক্রম বিক্রিয়া বলে। এন এর মান যদি 2 হয় তখন তাকে আমরা কি বলি, তখন আমরা তাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলি আর কি। এই যে এন এর মান এখানে 2 বসে দ্বিতীয় ক্রম বিক্রিয়া করে নেওয়া আছে। আচ্ছা, এখান থেকে প্রুফ করে আমাদের কাছে এই ইকুয়েশনগুলো আসছিল, আমাদের কাছে এই ইকুয়েশনগুলো কিন্তু প্রুফ করার পর আসছিল। আমরা কিন্তু যখন লেকচার করছি তখন কিন্তু আমরা এইগুলো দেখছিলাম, এই টেবিলটাই আমরা দেখছিলাম আর কি। সো এটাকে আর প্রুফ করতেছি না, তবে বলছিলাম বারবার একটা কথা যে বিক্রিয়ার হারের যে একক বা বিক্রিয়ার হার ধ্রুবকের যে একক, ওইটা দেখে বোঝা যায় যে আমরা কোন ম্যাথটা করতেছি, কত ক্রমের ম্যাথগুলো করতেছি। সো এই জন্য এগুলোকে একটু মনে রাখতে হয় আর কি। তবে দেখবো আমরা ম্যাথের মধ্যে এগুলো জিনিসের ভালো অ্যাপ্লিকেশন আছে, তখন দেখতে পারবো আর কি। চলো দেখি। এখন আসো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য নয়, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য নয়, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কোনটা, তাহলে দেখে আসি একটু। এই যে বিক্রিয়ার হার ধ্রুবক একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, তার মানে এটা রাইট। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কমতে থাকে না, বিক্রিয়কের ঘনমাত্রা তো সময়ের সাথে সাথে কমতে থাকে না আর কি, তাই না? বিক্রিয়ার ঘনমাত্রার উপর সেটা নির্ভরশীলই না এরকম। তারপর কি বলছে, বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল না, সময়ের সাথে সাথে বিক্রিয়ার হার একটা নির্দিষ্ট গতিতে চলে, তাই তো, মানে একটা ওয়াই এক্সিস বরাবর ছিল আর কি। আমাদের মনে আছে, যদি আমরা লেকচারটা ঠিকঠাক করে থাকি তো তখন আমরা এই জিনিসটাকে দেখছিলাম এরকম করে। আচ্ছা, এবার তাহলে চলো পরেরটাতে যাই। এবার কি বলছে যে একটি শূন্যক্রম বিক্রিয়া হলো সেটা, শূন্যক্রম বিক্রিয়া আবার কোনটা, যেটিতে উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। আচ্ছা, এটা গ্রাফটা একটু ড্র করতে পারলে মানে সুবিধা হয় আর কি আমাদের জন্য। এই যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কী কী পাইছি এখানে আর কি, যে আমরা দেখছি এখানে প্রশ্ন দেখি একটু উদ্দীপকটা, যেটিতে উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে আমরা তো এভাবে লিখতে পারি, ওইদিকে যাওয়া লাগবে না, ডিসি ডিভাইডেড বাই ডিটি মাইনাস এটা হচ্ছে আমাদের কাছে আর, এটা হচ্ছে আমাদের কাছে আর মানে কি বিক্রিয়ার হার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, কে সি টু দি পাওয়ার 0 কেন, কারণ এটা শূন্যক্রম বিক্রিয়া তাই। তাহলে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি এরকম না, ডিসি ডিভাইডেড বাই ডিটি সমান হইল কে, লিখতে তো পারি মনে হয় আর কি। আচ্ছা, তাহলে উৎপাদের ঘনমাত্রা কোনটা, এটাই তো উৎপাদের ঘনমাত্রা, তাই না? যতটুকু বিক্রিয়া কমে যায় এটা তো উৎপাদের ঘনমাত্রা হয়। অথবা তুমি যদি মনে করো না আমি এটা দিয়ে লিখবো না, আমি উৎপাদটা দিয়ে লিখতে চাইতেছি এখানে, তাহলে কি লিখতে পারি, প্লাস ডি অফ পি প্রোডাক্টের ঘনমাত্রা ডিভাইড বাই ডিটি, এটা তো সমানই হইতো, ডেফিনেটলি সমানই হইতো, কারণ আমরা জানি কি সি থেকে ধরো যে পি নামে একটা প্রোডাক্ট পাওয়া যাইতেছে। তাহলে কি লিখতে পারি এখানে, ডিসি ডিভাইড বাই ডিটি সামনে মাইনাস সমানে দিলে প্লাস দিয়ে লিখতে পারি ডিপি ডিভাইড বাই ডিটি। বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা ধরে লিখতেই পারি আর কি, ধরো লিখছি, লিখে তাহলে কি লেখা যায়, ডিপি, তাহলে উৎপাদের ঘনমাত্রা, হ্যাঁ পাইছি, তাহলে সেটা কত হইলো, কে ডিটি লিখতে পারি আর কি। তাহলে যদি আমরা এটাকে গ্রাফ বানাই তাহলে এদিকে ধরো রাখছি হচ্ছে ঘনমাত্রা রাখছি সি, এদিকে রাখছি টাইম রাখছি আর কি। তাহলে আমাদের এইটার সাথে এটা সম্পর্ক আসলে কেমন হবে, এটা হচ্ছে সরলরৈখিক হারে বাড়তে থাকবে আর কি, তাই না? মূলবিন্দুগামী তাহলে সরলরেখা হওয়ার কথা, যে উৎপাদের ঘনমাত্রার সাথে এটা কেমন সরলরৈখিক হারে বাড়বে আর কি, এরকমটা। তো তখন আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, 1 নাম্বারটা রাইট। ওকে, আচ্ছা, এবার তাহলে যাই 2 নম্বরের ক্ষেত্রে, এ সমান বি প্রথম ক্রমের বিক্রিয়ার কোন লেখচিত্রটি সরলরৈখিক হবে আর কি। আচ্ছা, তো তাহলে চলো একটু আমাদের ইকুয়েশন থেকে লিখে নিয়ে আসি কী কী ছিল আমাদের কাছে। লন এ সমান মাইনাস কেটি লন এ নট, এরকম। তাহলে একটু দেখি কি বলছিল আমাদের কাছে, লন এ সমান মাইনাস কেটি প্লাস লন এ নট, এরকম বলছে আর কি ইকুয়েশনটা। এবার তাহলে কি বলছে এখানে অপশনের মধ্যে, কোন লেখচিত্রটি সে সমান সরলরৈখিক হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, এই এ স্কোয়ার আসার কোনো চান্স নেই আমাদের কাছে, তাহলে আমাদের কাছে এই দুইটার ক্ষেত্রে যে কোনোটাতে যাইতে হবে আর কি। তাহলে একটু দেখি, লন এ তারপর ভার্সাস আমরা যদি টাইম বসাই তাহলে তখন কেমন হয়, তাহলে তখন আমরা দেখি টাইমটা কেমন হয় আর কি। তাহলে এইটা হলো আমাদের কাছে ওয়াই,
অ্যান্ড এটা হলো আমাদের কাছে এক্স, এটা হলো আমাদের কাছে এম মাইনাস এম এক্স প্লাস হইলো সি। তাহলে গ্রাফটা তাহলে কেমন হবে? গ্রাফটা হবে এরকম সরল রৈখিক, তবে সরল রৈখিক। তাহলে তখন জিনিসটা তাহলে কেমন হইলো? সরল রৈখিকে হয়েছে বাট ঢালটা হচ্ছে আবার নেগেটিভ। সরল রৈখিকে হয়েছে তারপর হচ্ছে আবার ঢালটা কেমন? ঢালটা হলো নেগেটিভ আসছে আর কি। তো সমস্যা নাই, বাট এটা তো সরল রৈখিকই, ঠিক আছে। আচ্ছা, ঢাল নেগেটিভ ঢাল পজিটিভ এই দুটা জিনিসপত্র নিয়েও কিন্তু আমরা ক্লাসের মধ্যে প্রুফ করে করে এই জায়গায় আসছিলাম আর কি। তাহলে ক্লিয়ার। এবার তাহলে যাই, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 1/5 40 মিনিটে সম্পূর্ণ হয়। তাহলে বিক্রিয়াটা 100% সম্পূর্ণ হওয়ার সময় নির্ণয় করো আর কি। আচ্ছা, এটা কিন্তু খুব একটা মানে ভালো পয়েন্ট আমাদের কাছে। কেন? কারণ আমরা এই প্রশ্নের উত্তর করা মনে হয় সহজে একটু, কারণ আমরা জানি প্রথম ক্রমের যে বিক্রিয়াটা হয় এই বিক্রিয়াটা আসলে মানে কখনো শেষ হয় না আর কি। হ্যাঁ, কারণ শেষ হতে গেলে অনেক অনেক সময় লাগে। তো তুমি চাইলে যদি প্রথম ক্রমের বিক্রিয়ার সাথে মিলাই অ্যান্সার করতে চাও, যদিও এটা উত্তর হচ্ছে যে আসলে টাইম বের করা সম্ভব না, কারণ অনেক সময় লাগে, তো তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করতে পারো যদি চাও তো আর কি। কীভাবে? আমরা বলছিলাম সিটি সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এরকম একটা সমীকরণ আমাদের কাছে আসছিল, তাই না? এই সিটিটা আসলে কি? এটা ছিল অবশিষ্ট যতটুকু থাকে একটা বিক্রিয়া করার পরে আর কি, একটা বিক্রিয়া করে ফেলছে কতটুকু অবশিষ্ট আছে সেটা। তাহলে ধরো যে 100% সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা তাহলে কত হইলো? তখন 0 হইলো। তাহলে সি নটও এখানে আমাদের কাছে নাই, সি নট আমাদের কাছে নাই। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে কত আসতেছে? এই যে ধরো লন 0, এটা মান তো আসলে ইনফিনিটি আসবে এরকম করে, তাহলে হচ্ছে মাইনাস কেটি। তাহলে আমাদের কাছে আসলে টি এর মান থাকবে আসলে কি ইনফিনিটি না, তার মানে আসলে এটা নির্ণয় করা আসলে পসিবল না। নির্ণয় করা আসলে কি না, আসলে ম্যাথ ইরোরে আসবে তোমাদের কাছে এরকম। ঠিক ম্যাথ ইরোর আসে কিনা লন 0 দিয়ে, হ্যাঁ ম্যাথ ইরোর আসতেছে, তার মানে আসলে এটা পসিবল না নির্ণয় করা আর কি। তার মানে আমরা এখান থেকে এটাকে তুমি এভাবে না লিখলেও হবে, ঠিক আছে। তুমি জাস্ট কি করতে পারো, এখান থেকে বলে দিতে পারো যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আসলে কি বিক্রিয়াটা 100% সম্ভব হওয়া আসলে সম্ভব না, কারণ এটা আসলে 100% শেষ হইতে গেলে 100% সম্পূর্ণ হতে গেলে আসলে অনেক লম্বা সময় দরকার পড়বে আর কি। এটা ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা যাই যদি পরেরটাতে দিয়ে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 15% সম্পূর্ণ হয় 20 মিনিটে, অ্যান্ড বিক্রিয়াটি অর্ধায়ু বের করতে বলছে, অ্যান্ড 60% সম্পূর্ণ হইতে যত সময় লাগে সেটা বের করতে বলছে। এটা বের করা যাবে, কারণ এখানে আসলে কত 60% সম্পূর্ণ হইতে বলছে আর কি, মানে বাকি 40% এখনও আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা এটা দেখি। আগে বলছে বিক্রিয়া অর্ধায়ু বের করতে বলছে আর কি। তাহলে আগে একটু দেখি যে প্রথম বিক্রিয়া 15% সম্পূর্ণ হয়, তাহলে আমাদের কাছে ছিল সিটি সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি এরকম। তাহলে 15% সম্পূর্ণ হয়েছে, তাহলে কতটুকু অসম্পূর্ণ আছে? অসম্পূর্ণ আছে হলো 0.85, অথবা তুমি চাইলে লিখতে পারো এরকম যে 85% অবশিষ্ট আছে। তাহলে কি লিখতে পারি এখানে মানটা? 0.85 সি নট, সি নটের 0.85 এখনও অবশিষ্ট আছে। তাহলে সমান কত? সি নট ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি। টি কত? এখানে 20 মিনিট। কেন 20 মিনিট বলো তো? কারণ হলো এখানে এখনও হচ্ছে যে কি 20 মিনিটের মধ্যে এতটুকু সম্পন্ন হয়েছে আর কি। তাহলে ওখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কেটে দিতে পারবো ওখানে কিছু জিনিসপত্র, এইটা এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে কি বের করতে পারবো? কে এর ভ্যালু বের করতে পারবো। তো একটু কে এর ভ্যালুটা একটু বের করো তো, কত আসে? তাহলে কে এর ভ্যালু আসতেছে হচ্ছে 8.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এত আসতেছে আর কি এখানে, তাই না? এত পার সেকেন্ড আসবে। কেন? বলতাম এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আসলে কিসের মান? এই যে কে বিক্রিয়ার হার ধ্রুবকের যে ইউনিটটা হয় সেটা হচ্ছে পার সেকেন্ডে আসে আর কি, ঠিক আছে। এটা কিন্তু পার সেকেন্ডে আসে, তাই তো? আচ্ছা, এবার তাহলে চলো আমরা এটা পাইছি। এবার তাহলে দ্বিতীয় ধাপের দিকে আমরা একটু আগাই। এবার বলছে কি বিক্রিয়াটি অর্ধায়ু তাহলে কত? এখন প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা সমীকরণ জানি, টি হাফ মানে অর্ধায়ু, সেটা সমান কত? লন 2 ডিভাইড বাই হলো কে। এটা করলে আসলে অর্ধায়ু বের করা যায়, ঠিক আছে। তাহলে লন 2 এর মান তো আমরা জানি ক্যালকুলেটর চাপলেই আসবে, আর এটাতে কি করতে হবে? 8.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এখানে পার সেকেন্ড না পার মিনিট। কেন বলো তো পার মিনিট? কারণ আমরা এখানে কি করছিলাম? মিনিটে ক্যালকুলেট করতেছিলাম আর কি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসতেছে দেখি। তাহলে লন 2
ডিভাইডেড বাই 8.12 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে, আসতেছে হলো 85.36 এত মিনিট আসতেছে আমাদের কাছে কি তার হাফ লাইফ বা অর্ধায়ু বলছে। এবার এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যান্সার, হাফ লাইফ যেটা বের করছি এটা হলো আমাদের কাছে একটা অ্যান্সার। এখন এরপরে বলতে কি বলছে 60% সম্পূর্ণ হইতে কত সময় লাগবে আর কি। এখন 60% সম্পন্ন করতে চাইতেছে ওরা, তাই তো। তাহলে 60% সম্পন্ন করা মানে সিটি সমান সি নট, সিটি সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এই ফর্মুলা। তাহলে এক্ষেত্রে 60% যদি সম্পন্ন হয় তাহলে কত পার্সেন্ট বাকি থাকবে, বাকি থাকবে হচ্ছে 40%। তাহলে 0.40 সি নট, 0.40 সি নট সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে সি নট কেটে দিলাম। তাহলে আমাদের কাছে কি বের করতে বলছে, টি বের করতে বলছে, আমি তো কে জানি। আচ্ছা তাহলে তুমি কি করতে পারো, এপাশেও লন দিলে ওপাশেও লন দিলা, তাহলে লন 0.40 সমান মাইনাস কেটি। তাহলে এখান থেকে তুমি কি বের করতেছো, টি বের করতেছো। তাহলে লন 0.40 ডিভাইডেড বাই মাইনাস কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু ছিল হচ্ছে 8.2 ইন্টু 10⁻³ এখান থেকে টি এর মান বের করো। তাহলে লন 0.40 ডিভাইডেড বাই মাইনাস 8.12 ইন্টু 10⁻³ তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 112.84 এত মিনিট। তাহলে এইটা হলো আমাদের কাছে আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের কাছে দুইটা অ্যান্সার চাইছিল এখান থেকে, আই গেস আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছি আর কি, বুঝতে পারছি। সো যদি 100% না বলে তার বাইরে নিচে যতই বলুক না কেন অ্যান্সার তো একটা আসবে, বাট 100% হলে প্রথম ক্রমের ক্ষেত্রে অ্যান্সারটা আসলে আসবে না আর কি, এতটুকু আসলে ক্লিয়ার সবার কাছে। তাহলে আমাদের কাছে ওয়ার্কিং ফর্মুলা আসলে কোনটা, ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে এইটা একটা, আর আমরা এটাকে কাজে লাগিয়েছি একটা ওয়ার্কিং ফর্মুলা হিসেবে, কার জন্য, ফার্স্ট অর্ডার হিসেবে এটা চিন্তা করছি আর কি। ক্লিয়ার সবার কাছে? ওকে, এখন তাহলে চলো যাই পরেরটাতে। কি বলছে, কোনো প্রথম ক্রম বিক্রিয়ার লগ সি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করো, করলে প্রাপ্ত ঢালের পরম মান এত হয়, ওয়াই অংশে ছেদাংশের মান এত হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা নির্ণয় করো আর কি। আচ্ছা প্রথম ক্রমের বিক্রিয়া বলছে, একটু আগে মনে আছে আমার, লন এ সমান মাইনাস কেটি প্লাস লন এ নট, এরকম আমরা একটা করছিলাম আর কি, তাই তো। আচ্ছা এই সেম জিনিসটাকে আমরা যদি লগে নিয়ে যাই, ওরা কিন্তু লগে নিয়ে গেছে, তাই তো, লগে নিয়ে গেছে আর সি নাম দিয়েছে এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এ না দিয়ে সি দিয়েছে, তাহলে ধরো লন থেকে গেছি লগে, লন থেকে গেছি লগে, তাহলে এটা হচ্ছে সি টি, টি টাইমে। তাহলে এখানে তাহলে কি হবে, মাইনাস কেটি ডিভাইডেড বাই 2.303, এটা দিয়ে ভাগ দিতে হবে আর কি, লন থেকে লগে যাওয়ার সময় ভাগ দিতে হয় এটা দিয়ে, তাই তো। আচ্ছা দিলাম, তাহলে প্লাস লগ অফ সি নট, সি নট মানে একদম আদি ঘনমাত্রা যেটা সেটা, এরকম। তাহলে এখান থেকে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, আমরা যদি এখান থেকে গ্রাফ অঙ্কন করি, তাহলে গ্রাফ অঙ্কন করা মানে কি, এইদিকে আমাদের যাইতে হবে তাহলে কোনটাকে, লগ সিটি, এটাই বলছে না আমাকে, এই যেটা বলছে ওয়াই এক্সিসে এটা আছে, এক্স এক্সিসে আছে কি টাইম আছে। যদি গ্রাফ অঙ্কন করো তাহলে কি আসবে, গ্রাফটা আসবে হচ্ছে এরকম, তাই তো, গ্রাফটা আসবে হচ্ছে এরকম, এই জায়গায় লাগবে। এখন আসো ঘটনার মধ্যে, তাহলে এই বিক্রিয়া তাহলে ঢাল কোনটা হইলো, তাহলে এই বিক্রিয়ার জন্য ঢাল কোনটা হইলো, ঢাল হলো এটা, এই যে এই পুরোটা হলো ঢাল, এই পুরোটা হলো ঢাল, টি এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এম। এখন এইটার পরম মান নিছে, তাহলে পরম মান নেওয়া মানে তাহলে কি, পরম মান নিছে তার মানে হচ্ছে পজিটিভ মানটুকু শুধুমাত্র নিছে, নেগেটিভটা বাদ দিছে। তাহলে এইটার পুরো মানটা ছিল এরকম 2.303। তাহলে আমরা যদি ঢালের পরম মান নিই, ঢালের পরম মান নিই, পরম মান নেওয়া মানে তাহলে কত আসতেছে, কে ডিভাইডেড বাই 2.303 আসছে। এখন এই মানটা পাইছি, এখন আমাদেরকে বলছে কি বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে বলছে, তাই গেস ক্লিয়ার, এই মানটা অলরেডি দিয়ে দেওয়া আছে, এই মানটা দিয়ে দেওয়া আছে, তাহলে 0.217, এখান থেকে যদি আমরা কে এর ভ্যালু বের করি তাহলে কি করতে হবে, 0.217 ইন্টু 2.303, এটা করলে যত আসবে অ্যান্সারটা কিন্তু তত, 0.217 ইন্টু 2.303, তাহলে কত আসতেছে 0.4997, তাই তো। এর প্রথম ক্রমের বিক্রিয়া যেহেতু বলছে তাহলে এটাকে কি বলতে পারি, পার
সময় লিখে দেই আর কি। হ্যাঁ, তো পার সেকেন্ড লিখে রাখলাম, যদি এখানে কিছু যেহেতু মেনশন করা নাই যে মিনিট নাকি সেকেন্ড নাকি আওয়ার, এটা লিখে রাখলাম আর কি। এবার তাহলে পরের প্রশ্ন কি বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা কত, প্রাথমিক ঘনমাত্রা কত, মানে সি নট কত। তাহলে এই বিক্রিয়ার জন্য এই যে এই মানটা ছিল আমাদের কাছে সি ছিল, কেন, কারণ এই রেখাটা ছিল হচ্ছে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে এই সিটা তাহলে কি ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটার মানে হচ্ছে এইটা লন সি নট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লন না, এটা লগ ছিল তাই তো, তাহলে লগ সি নট। এই মানটা আবার বলে দেওয়া আছে ওয়াই অক্ষের ছেদাংশ কত, 0.30103। এখান থেকে আমাকে বের করতে বলছে হচ্ছে সি নটের মান কত। তাহলে কি করতে পারি, এন্টি লগ করতে পারি আর কি, তাই তো। তাহলে কি করতে পারি আমি, এন্টি লগ 0.3013। ওকে, তাহলে কত আসবে 2.0 এত মোল পার লিটার, এত মোল পার লিটার। তাহলে এটা কি আসলো, তার ঘনমাত্রা এত। তাহলে আমার মনে হয় ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে কি করতে হবে। এটুকু হলো আমার ওয়াই অংশের ছেদাংশ, এটা হচ্ছে লগ সি নটের ভ্যালু, আর আমরা এখান থেকে ঢাল যেটা পাইছি সেই ঢালের পরমান থেকে আবার বিক্রিয়ার হার ধ্রুবক বের করছি। তাহলে আমার কাছে অ্যান্সার তাহলে কোথায় কোথায় গেল, তাহলে অ্যান্সার থাকলো হচ্ছে এটা একটা অ্যান্সার থাকলো হচ্ছে এটা একটা অ্যান্সার আর কি, বোঝা গেল। ওকে, এবার তাহলে যাই পরেরটাতে। এখন আরেকটা জায়গায় কি বলছে দেখো, যে 2A সমান B একটি দ্বিতীয় ক্রম রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের এত ভাগ, এই সময়ে কত শতাংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ক্রম বিক্রিয়া অলরেডি বলছে, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলছে, তাহলে হার সমীকরণ তাহলে কত হবে, আর সমান কে সি স্কোয়ার হবে। সি স্কোয়ার কেন হবে বলো তো, কারণ আমরা বলছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রার স্কোয়ার হয় আর কি, কেন হয়, যখন দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলছে তত। আচ্ছা, তাহলে ধরলাম R1 সমান কে সি1 এত, R2 কে সি2 এত। এখন বিক্রিয়ার নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হার, মানে এটা কিন্তু R2 এর কথা বলতেছে কি, তাই না। তাহলে আমরা যদি এভাবে লিখি R2 ডিভাইডেড বাই R1 সমান কি লেখা যায়, C1 স্কোয়ার ডিভাইডেড বাই C2। এখন R2 কত বলছে, R2 বলছে 0.14, তাহলে 1/16 R1 এত ডিভাইডেড বাই R1 সমান C1 স্কোয়ার ডিভাইডেড বাই C2 স্কোয়ার। তাহলে আমরা যদি কেটে দিই, এটা কেটে দিই, তাহলে কত থাকলো 1/16 সমান C1 স্কোয়ার C2 স্কোয়ার। এবার যদি কি রুট করে দাও তাহলে কত থাকতেছে হইলো এরকম C1, আমি কি একটু ভুল লিখছি না, হ্যাঁ এটা আসলে C2 হইতো আর কি, এটা C2 আর এইটা হইতো C1, এইটা হইতো C1। ওকে, এটা হলো C1, এটা হলো C2, এটা হলো C1, এটা হলো C2, এটা হলো C1। ওকে, তাহলে C2 ডিভাইডেড বাই C1 সমান তাহলে কত আসবে, তাহলে আসবে হলো 1/4 আসবে আর কি। তাহলে আমরা কি পাইলাম, তাহলে পাইলাম C2 সমান 1/4 ইন্টু C1, এটা হলো C2, মানে নির্দিষ্টটা সময় যাওয়ার পরে তার বর্তমান ঘনমাত্রা হলো এত, তাই তো। তাহলে কতটুকু সম্পন্ন হয়েছে এটা, তাহলে সম্পন্ন হয়েছে, তাহলে বিক্রিয়া করছে তাহলে কত, ডেল সি মানে C2 মাইনাস C1। তাহলে C2 এর মান কত, C1 ডিভাইডেড বাই 4 মাইনাস C1, বিয়োগ করলে তাহলে কত আসবে 3/4 C1। এইটুকু আসলে বিক্রিয়া করে শেষ হয়েছে আর কি, তাই তো। তাহলে এইটাকে আমাদেরকে কি করতে হবে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। যদি আমি এইটাকে পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কত আসবে, এখান থেকে তাহলে আমরা বলতে পারবো কতটুকু সম্পন্ন হয়েছে। তাহলে সম্পন্ন হয়েছে হইলো ডেল সি ডিভাইডেড বাই C1, হ্যাঁ এত পার্সেন্টেজ, এত ইন্টু 100%। এটা করলে তাহলে কত আসে, মান তুমি যদি বসায় দাও তাহলে দেখবা যে 3/4 ইন্টু 100% তুমি করে দেখো, এটা আসবে হলো 75%। তাহলে কোনটা হবে অ্যান্সারটা হবে হচ্ছে এটা 75%। ওকে, ভালো প্রশ্ন একটা। সো এগুলো একটু নজর দিয়ে ভালো করে পড়লে হবে আর কি। তারপরে যাই, একটিমাত্র বিক্রিয়ক বিশিষ্ট একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা যখন এত, তখন এর অর্ধায়ু 10 সেকেন্ড হয়। অ্যান্ড প্রারম্ভিক ঘনমাত্রা এত হলে অর্ধায়ু কত হবে আর কি। আচ্ছা, কোন ক্রমে বিক্রিয়া বলছে এটা খেয়াল করতে হবে একটু, হ্যাঁ।
আচ্ছা, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর সমীকরণ কেমন ছিল? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর সমীকরণ ছিল T½ সমান 1/k × C0। মনে আছে কিনা? না থাকলে একটু আগের লেকচারগুলো একটু দেখতে হবে আর কি। আমরা কিন্তু প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বের করছিলাম। এটা হচ্ছে তার সেই বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর সমীকরণটা হচ্ছে এরকম। তাহলে প্রথম ক্ষেত্রে যখন কাজ করতে যাচ্ছি, প্রাথমিক ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে, এর অর্ধায়ু 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কী বের করতে পারবো? কে বের করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে যখন কাজ করতেছি তখন কে বের করি। কে বের করার উপায় কি? T½ × C0। তাহলে 1/T½ কত? তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে প্রথম ক্ষেত্রে T½ হচ্ছে 10। C0 এর ভ্যালু কত প্রথম ক্ষেত্রে? এটা হলো প্রথম ক্ষেত্রে C0 এর ভ্যালু কত, সেটা 0.2। তাহলে হচ্ছে 0.2। এটাকে ক্যালকুলেট করলে আমাদের কাছে কি আসবে? কে এর ভ্যালু আসবে 1/10 × 0.2 আসছে। আসার বদলে কত আসলো? 0.5। এখন এখানে ইউনিটটা কি ছিল মনে আছে? একটু ইউনিটটা দেখে আসি, চলো তো একটু ইউনিটটা দেখে আসি। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড, লিটার পার মোল পার সেকেন্ড। ওকে, এখন এটা গেল প্রথম ক্ষেত্রে কাজ গেল। এবার যাচ্ছি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের কাজ। প্রারম্ভিক ঘনমাত্রা যদি কমে যায় আবার, তাহলে আবার অর্ধায়ু কত হবে? যেহেতু প্রারম্ভিক ঘনমাত্রার সাথে এটা সম্পর্ক আছে, তার মানে প্রারম্ভিক ঘনমাত্রা কম বেশি হলে অর্ধায়ুটা চেঞ্জ হবে আর কি। তাহলে তখন আবার কি লিখতে পারি? তখন আবার T½ বের করতে বলছে। হ্যাঁ, 1/k। কে রাখতে হবে। কেন কে রাখতে হবে বলো তো? কারণ কে তো আর চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এটা C' দিয়ে একটু আর কি, এটাকে তাহলে C0' দিলাম। কারণ ওই বিক্রিয়াটার ক্ষেত্রে, ওই বিক্রিয়া যদি সেম থাকে তার ক্ষেত্রে হার ধ্রুবক আসলে চেঞ্জ হয় না। হার ধ্রুবক আসলে কেমন থাকে? সেম থাকে আর কি ওই জায়গার থেকে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? 1/, আমরা কে এর মান জানি 0.5 ইন্টু আমরা ঘনমাত্রার মান জানি 0.1। এখান থেকে T½ বের করতে পারবো। তাহলে একটু দেখো তো কত হইল। তাহলে T½ হইল 0.5 ইন্টু 1/0.5 ইন্টু 0.1। তাহলে কত আসবে? 20 সেকেন্ড আসতেছে। বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ, তার মানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এই ধরনের ম্যাথগুলো করার ক্ষেত্রে একটু নিজে যে যেমনটা পারো আর কি, যে যেমনটা পারো। তোমাদের যদি মনে হয় যে দুইটাকে মিলাই দিয়ে আমি একটা ইকুয়েশন করে নিয়ে করতে পারবো, তাও করতে পারবা। তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও, তাও করতে পারবা। আমি একটু ভেঙে যাচ্ছি এই প্রসেসটা, এই পুরো ভিডিওটা করার সময় যতটুকু ভেঙে করা যায় আমার দিক থেকে আমি অতটুকু করতেছি আর কি, যাতে করে সবাই যেন এই ভিডিওটা দেখে শিখতে পারো এবং শিখে যেন এটাকে একটু কাজে লাগাতে পারো তোমাদের কাছে। আচ্ছা, এবার তাহলে যাই 15 নম্বরে। তীব্র অম্লের উপস্থিতিতে এস্টার এর আর্দ্র বিশ্লেষণ করছে এবং বিক্রিয়াটি কিছুক্ষণ চলার পর তার অর্ধায়ু পাওয়া গেল 20 সেকেন্ড। ওই মুহূর্তে এস্টারের ঘনমাত্রা ছিল এত, তাহলে বিক্রিয়াটি হার ধ্রুবক নির্ণয় করতে বলছে। হার ধ্রুবক মানে কে এর মান। আচ্ছা, তোমাদের কতটুকু রিকল করতে পারতেছো আমার এই মুহূর্তে জানা নাই, ম্যাথটা পড়ার পর রিকল করতে পারার কথা। যদি আমরা এস্টারের সংকেত নিই, ধরো এটা হচ্ছে একটা এস্টার, তাকে আমরা হাইড্রোলাইসিস করতেছি বা আর্দ্র বিশ্লেষণ করতেছি ইন প্রেজেন্স অফ অ্যাসিড করলে তখন কি হইলো? তখন এখান থেকে আমরা পাইতেছি একটা অ্যাসিড, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে একটা অ্যালকোহল পাই আর কি, অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, তাই না? মনে আছে এটা কি একটা কেমন এটা কিন্তু একটা প্রথম ক্রমের বিক্রিয়া ছিল আর কি, ঠিক আছে? সুডো অর্ডার রিঅ্যাকশন যেটাকে ছিল পড়ছিলাম আমরা মনে হয়, যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ইনিশিয়ালি দুইটা ঘনমাত্রার উপর নির্ভরশীল করলেও এই জায়গাটা আসলে কি একটার মাধ্যমে বিক্রিয়াটার হার বের করতে হয়, যেটা কিনা প্রথম ক্রমের বিক্রিয়া বা প্রথম ক্রমের মেকানিজম আসলে মেনে চলে আর কি। সো ওই দিকে আসলে যাইতে হবে। তাহলে এটা সুডো অর্ডার রিঅ্যাকশন বা আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ধরে নিচ্ছি আর কি, এই জায়গাটায় আমরা পড়ছিলাম এটা। আচ্ছা, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যদি হয়, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি বলছে? কিছুক্ষণ চলার পরে অর্ধায়ু পাওয়া গেছে, অর্ধায়ু পাইছি, তাহলে T½ সমান পাইছি 20 সেকেন্ড। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ধায়ুর ইকুয়েশন কত? T½ সমান ln 2/k। এটা ছিল হচ্ছে অর্ধায়ুর ইকুয়েশন। কার জন্য? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার হলে কেমন ছিল? 1/k × C0 এরকম কিন্তু ছিল আর কি। সো সেকেন্ড অর্ডার আর ফার্স্ট অর্ডার আসলে গুলানো যাবে না, একটু মিলাই ফেলাই করতে হবে আর কি। তাহলে এই জায়গায় আমাকে কি বের করতে বলছে? বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে বলছে না? তাহলে আমি এখান থেকে কে বের করতেছি, তাহলে ln 2 হইল T½ তাহলে ln 2 এর ভ্যালু আছে / হলো 20, এখান থেকে করতে হবে। তাহলে এখান থেকে তাহলে কাজটা করে ফেলো একটু।
ln 2 ডিভাইডেড বাই 20 ln 2 ডিভাইডেড বাই 20 তাহলে কত আসলো 0.034 এত পার সেকেন্ড। পার সেকেন্ড কেন কারণ আমরা পড়ছিলাম যে এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা হয় সেটার ইউনিটটা আসতেছে হচ্ছে পার সেকেন্ডে আসতেছে, এই জন্য পার সেকেন্ড লিখে দিচ্ছে। সো আই গেস এটা ক্লিয়ার, কারণ কোনো প্রবলেম নেই। তাহলে এই প্রাথমিক ঘনমাত্রা যেটা দিচ্ছে এটা আসলে কোনো কাজের না এই জায়গাটায়, যদি এটা অম্লীয় মাধ্যম হয় সেক্ষেত্রে। তবে এইটা যদি অম্লীয় মাধ্যম না হয়ে যদি ক্ষারীয় মাধ্যম হইতো, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি হইতো তখন কিন্তু এটা আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় কিন্তু হইতো আর কি, ঠিক আছে। বাইরে মাথায় রাখতে হবে তাহলে কি অম্লের উপস্থিতিতে হইলে এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া বা সুডো অর্ডার রিঅ্যাকশন, সেখান থেকে আরেকটা যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে কেমন আবার ক্ষারের উপস্থিতি হইলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়, মাথায় রাখতে হবে। ওই যেটা বললাম ওই জিনিসটা আবার এখানেও একটা আছে, ওই জিনিসটারই ম্যাথ একটা এখানে আছে, তো সেই ম্যাথটাকে আমাদেরকে আবার একটু ডিটেলস করতে হবে। দেখো এই ম্যাথটা একটু জটিল, জিনিসটা একটু বুঝতে হবে তারপরে আগে যেতে হবে। সমান মোলার ঘনমাত্রার পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণের হার পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পরে 25 মিলিলিটার বিক্রিয়া মিশ্রণকে প্রমাণ HCl দ্বারা টাইট্রেশন করে নিম্নরূপ ডাটা পাওয়া গেল আর কি। আচ্ছা এখন মিশ্রণ তাহলে কত? মিশ্রণটা হচ্ছে 20, মিশ্রণটা হচ্ছে কত? মিশ্রণটা হচ্ছে 20 মিলিলিটারের মিশ্রণ আর কি। আচ্ছা মানলাম, এবার তাহলে যাচ্ছি কোথায় আমরা, গিয়ে সেটাকে HCl দ্বারা প্রশমিত করছে, প্রশমিত করে ডাটা কতটুকু পাইছে এটা লিখতেছে। এখন তাহলে আগে জিনিসটা পুরোটা একটু বুঝে আসো। তাহলে কাকে করছে? ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটের সংকেত কত? ইথাইল অ্যাসিটেটের সংকেত কোনটা? CH3 অ্যাসিটেট। এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেটের সংকেত নিছি। এখন এইটাকে সে কি করছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছে, নিয়ে সেটাকে আবার আর্দ্র বিশ্লেষণ করছে, করার পরে তার কাছে কি তৈরি করতেছে? CH3COOH, বাট যেহেতু এখানে একটা ক্ষার আছে তার মানে বিক্রিয়া করে আবার অ্যাসিড আর COOH এরকম তৈরি হইতেছে, তাই না? আচ্ছা এখন ঘটনাটা ভালো করে বুঝে দেখো যে এইটা যদি না থাকে তাহলে রিঅ্যাকশনটা কিন্তু হইতেছে না, তাহলে এইটা দিতে হবে তাহলে রিঅ্যাকশনটা হবে, এটার উপরে পুরোটা নির্ভর করতেছে। তাহলে এই জিনিসটা বিক্রিয়া করার পরে কতটুকু অবশিষ্ট থাকতেছে তাহলে সেটা তো আবার কীভাবে বের করতে পারবো? এটা বের করতে পারবো আবার হচ্ছে HCl দ্বারা। কার সাথে? HCl দ্বারা যদি প্রশমিত করে ফেলি তখন। এখন ভাই এইটা করা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট হচ্ছে এইটা দিয়ে যখন বিক্রিয়া দেখতেছি তাহলে এর 1 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করতেছে, এর 1 মোল এর 1 মোলের সাথে ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে আবার খেয়াল করে দেখো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি যদি আবার HCl এর বিক্রিয়া দাও তখন কি তৈরি করবে? KCl প্লাস H2O তৈরি করবে। তার মানে এটা আবার এর 1 মোল এর 1 মোলের সাথে আবার ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে এর 1 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করে আর ওর 1 মোল ওর 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে কি বলতে পারি? আলটিমেটলি আমরা কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করছে, কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করছে আর কতটুকু অবশিষ্ট আছে এইটুকু হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যায় না? তাহলে বিক্রিয়া কতটুকু করছে এটা তো আমরা হিসাব নিকাশ করতে পারতেছি না, বাট কতটুকু অবশিষ্ট আছে এটা কিন্তু আমরা চাইলে হিসাব নিকাশ করতে পারবো। কীভাবে ভাইয়া? সেটা শুরুতেই আমরা যদি এই পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই সেটাকে প্রশমিত করব, কার সাহায্যে করব? হচ্ছে HCl এর সাথে প্রশমিত করবো আর কি। যতটুকুকে প্রশমিত করব ওটাই হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা কীরকম? এইটার 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করতেছে, দুটো যদি সেম মোলার যদি হয়, যদি 1 মোলার যদি দুইটাকে ধরে নিই আমরা, বা দুইটাকে যদি 2 মোলার যদি ধরে নিই, তখন আমরা কী করতে পারি? এর 1 মোলের সাথে এর 1 মোল সুন্দরভাবে বিক্রিয়া করছে, তাই না? তাহলে তখন বলতে পারবো HCl এর অ্যামাউন্টটাই আবার কার অ্যামাউন্ট? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট আর কি। তাহলে এবার চলো জিনিসটা দিয়ে দেখি। ওটাইভাবে কাজ করছে। বিক্রিয়া যখন শূন্য, একদম 0 মিনিট, কোনো বিক্রিয়া শুরু করা হয়নি এখনও, তাহলে ওই সময়ে বিক্রিয়ার পাত্রের মধ্যে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছে সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে HCl এর সাহায্যে প্রশমিত করছে, HCl এর সাহায্যে প্রশমিত করছে। তাহলে প্রশমিত করছে মানে কি? কতটুকু লাগছে? তাহলে লাগতে গিয়ে দেখছে প্রমাণ অ্যাসিডের পরিমাণ ছিল কত? 16। তাহলে 16 পাইছি আমরা, 16। তাহলে এই 16 যদি HCl এর অ্যামাউন্ট হয় তাহলে ওটাই আবার কার? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট, কারণ আমরা দেখছি এটা 1:1 অনুপাতে আসলে বিক্রিয়া করে আর কি। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ, ঠিক আছে, পরিমাণ মানে অবশিষ্ট পরিমাণটা আর কি। তাহলে শুরুতেই যেহেতু ছিল কিন্তু অবশিষ্ট নেই, যা ছিল তাই পুরোটাই, তাহলে সেটাও কত? সেটাও আসলে 16 মিলিলিটার। বাট যখন 5 মিনিট গেছে, 5 মিনিট যখন গেছে শুরুতেই ছিল কত?
16 মিলিলিটার। বাট 5 মিনিট চলে যাওয়ার পরে ওইটার 16 মিলিলিটার তো আর নাই, কারণ ওখানে সে একটু নির্দিষ্ট বিক্রিয়া করে ফেলছে, বিক্রিয়া করে সে এই এস্টারকে কনভার্ট করে ফেলছে এখানে। তাহলে কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সেস আছে হইলো তোমার কতটুকু বলো তো ভাইয়া, যে যতটুকু ছিল ওইটুকুকে আবার HCl দ্বারা প্রশমিত করছে, তখন HCl লাগছে হচ্ছে 10.5। তাহলে ওইটাই হচ্ছে আবারকার পটাশিয়াম হাইড্রোক্সাইডেরও পরিমাণ। এবার আরও সময় বাড়াইছে, করানোর পরে আবার বিক্রিয়া করছে পটাশিয়াম হাইড্রোক্সাইড করে এটাকে আদ্র বিশ্লেষণ করে এই এস্টার থেকে এসিডার অ্যালকোহল বানাইছে। তাহলে তখন আবার কি করতেছি, আবার কতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সেস আছে ওইটুকুকে আবার HCl দিয়ে প্রশমিত করছে আর কি। তো প্রশমিত করে দেখা গেছে আরও কম লাগতেছে। সো আস্তে আস্তে দেখা যাবে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড শেষ হতে থাকবে, তাহলে আস্তে আস্তে এটা মান কিন্তু কমতেই থাকবে আর কি। তাহলে যেটাই অ্যাসিডের মান ওটা আবার কার পটাশিয়াম হাইড্রোক্সাইডের মান, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মান। ওকে, পাইলাম। এখন ভাই এই ডাটাগুলো নিয়ে আমার দরকারটা কি ছিল? দরকার ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বলছিলাম এটা কিন্তু একটা সেকেন্ড অর্ডার রিয়াকশনকে প্রমাণ করো, যে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, যে প্রমাণ করো যে সেকেন্ড অর্ডার রিয়াকশন বলছে, তাই না? তা সেকেন্ড অর্ডার রিয়াকশনটার ক্ষেত্রে আমাদের একটু ইকুয়েশনটা দেখে আসা দরকার। ইকুয়েশনটা একটু দেখে আসা দরকার। ইকুয়েশনটা কী ছিল? ইকুয়েশন ছিল এইটা, 1/A0 মানে কতটুকু অবশিষ্ট আছে মাইনাস সমান 1 প্রাথমিক ঘনমাত্রা সমান KT, এরকম ছিল আর কি। তাহলে চলো একটু এইটাকে আমরা একটু ফিট করাই এখানে আমরা একটু নিয়ে গিয়ে কাজ করি, তাহলে একটা আইডিয়া আসবে। কি বলতেছিল ওখান থেকে? বলতেছিল 1/A সমান 1/A0 এটা ঘনমাত্রা প্লাস হইল KT, এখন এটাকে যদি আমি একটা গ্রাফে বসাইতাম, এটা বলো তো গ্রাফটা কেমন হবে? এদিকে বসাইলাম 1/A, এদিকে বসাইলাম T, তাহলে কেমন হইল? এটা হলো আমাদের কাছে y এক্সিস আর এটা হলো আমাদের কাছে x, তাহলে y সমান mx প্লাস c, তাহলে y সমান mx প্লাস c এর গ্রাফ তাহলে কেমন হয়? y সমান mx প্লাস c এর গ্রাফটা হবে হচ্ছে এরকম, তাই না? y সমান mx প্লাস c এর গ্রাফটা হবে হচ্ছে এরকম। তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমাদের কাছে দেখা লাগবে যে এটা কিন্তু অবশিষ্ট ছিল, এটা কিন্তু t সময় পরে অবশিষ্টটুকু আর কি। তাহলে অবশিষ্টটুকুর মান বসাইতে হবে সময়ের সাথে এই 1/A, এইটা যদি এরকম সরল রেখা আসে তাহলে এটা দ্বিতীয় ক্রমের, আর যদি সরলরেখা না আসে তাহলে এটা কি দ্বিতীয় ক্রমের না, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো একটু দেখি। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ যেটা আছে এটাকে আমরা 1/, করে নিই আর কি। তাহলে 1/, যদি করে নিই তাহলে কি লিখতে পারলাম? 1/, ধরো CT লিখতেছি আর কি। তাহলে এটাই ধরে নিলাম আমরা CT, এটা ধরে নিলাম আমরা CT। তাহলে 1/16 করলে কত আসে? 1/16 করলে আসতেছে 0.0625। তারপরটা করলে কত আসবে? 1/10 0.5 আসবে হলো 0.095। তারপরে কত আসবে? 1/6.25 আসবে হলো 0.16। তারপরটা আসবে 1/4.5 আসবে হলো 0.22। তারপরটা আসবে হলো 1/3.62 আসবে হলো 0.27। এরকম 2 ঘর পর্যন্ত আমরা নিয়েছি আর কি, কিছু কিছু 3 ঘরে নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটার মানটা আমরা কি করা লাগবে বলো তো? আমাকে একটা গ্রাফে প্লট করতে হবে আর কি। আমি একটা কাজ করি, পরের পেজে গিয়ে একটা গ্রাফ প্লট করি আর কি। গ্রাফ প্লট করার ক্ষেত্রে 1/CT এদিকে রাখছি, এদিকে টাইম রাখতেছি আর কি। আচ্ছা, এক পেজে থাকলে খুবই ভালো হতো আমাদের জন্য। তবু দেখি টাইমটা কত? 0, 5, 15, 25, 35। তাহলে দেখি একটু, এই যেটা হলো আমাদের কাছে 0, তারপরে হলো 5, 10, 15, 20, 25, 30 and 35। ওকে, আচ্ছা, এখন এখানকার জন্য আমাদের কাছে ভ্যালুগুলো দিলে কোথায় কোথায় আসছে হচ্ছে এরকম করে 0 থেকে শুরু করে 0.27 পর্যন্ত, 0.06 থেকে শুরু করে 0.27 পর্যন্ত গেছে আর কি। তাহলে এটা কাজ করি, ওকে, তাহলে আমরা এটাকে ধরে নিই এরকম করে আস্তে আস্তে মানটা বাড়াই। ধরো এটা হলো আমাদের কাছে 0.1, এটা হলো আমাদের কাছে 0.1, তারপরে হলো কত? 0.01, 0.05 দিই আর কি। হ্যাঁ, তাহলে এটার মান ধরো একটা অ্যাপ্রক্সিমেট মান বসাইতেছি 0.5। তারপরে এদিকে যদি মানটা বসাই তাহলে কত আসলো? ধরো 0.1 আসছে, তাই তো? আস্তে আস্তে মানটা বাড়াইতেছি। এদিকে যত যাইতেছি ধরো যে কত আসতেছে? 0.15। এদিকে ধরো যাচ্ছি কত? 0.2 আসছে আর কি, এরকম।
এখন আমরা মান যদি বসাই, যখন 5 ছিল 5 মিনিটে, তখন তাহলে কতটুকু গেছে তখন দেখি। যখন 5 মিনিট লাগছে 0 থেকে 5-এ আসছে, 0 থেকে 5-এ আসছে, তখন তার কততে গেছে? তখন গেছিল তার 0.95-এ গেছে, 0.09-এ গেছে। 0.09 মানে 1-এর একদম কাছাকাছি, 0.09 মানে 1-এর একদম কাছাকাছি আর কি, 1-এর একদম কাছাকাছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা ভ্যালু। তারপরটা যখন গেছে কততে, আবার গেছে হচ্ছে 15-তে। তাহলে 15-তে গিয়ে দেখি কত হইলো। যখন আবার 15-তে গেছে, তো তখন তার ভ্যালুটা কত? 0.16। 15-তে যখন গেছে তখন 0.16 মানে হচ্ছে একটু উপরে, এই বরাবর আর কি। তারপরে যখন গেছে কত? আবার গেছে হচ্ছে 25-এ গেছে হচ্ছে 0.22। তাহলে হচ্ছে 25-এ যখন গেছে তখন হলো 0.22, এইদিকে একটু উপরে যেতে হবে, তাই তো? আচ্ছা, আমরা যদি একটু বেশি উপরে দিয়ে ফেলছি কিনা জানি না, ওই অ্যাপ্রক্সিমেটলি ধরে নেন আর কি, এরকম। যখন 35-এ যখন গেছে তখন আবার কত? 0.27। তখন 0.27 মানে আরও অনেক উপরের দিকে আসে, আর ভ্যালুগুলো বসাইলাম না। তাহলে আমরা এখান থেকে যদি একটা লাইন ড্র করি, তাহলে লাইনটা আসলে স্ট্রেট লাইন হয় কিনা আর কি। হ্যাঁ, তো লাইনটা আসলে তখন কি হয়? একটা স্ট্রেট লাইন হয়, একদম পারফেক্টলি মিলছে যদিও। তার মানে তখন কি আসলো যে এইটার ক্ষেত্রে কার সাথে মিলছে? আমরা বলছিলাম 1/a এর সাথে টি বসালে যদি একটা স্ট্রেট লাইন যদি হয়, তখন তাহলে সেটাকে আমরা তাহলে কি বলতে পারবো? তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলতে পারবো আর কি। তার মানে এখান থেকে আমরা প্রুফ করলাম যেহেতু এইটা একটা এই গ্রাফের সাথে ম্যাচ করে গেছে, তাহলে অবশ্যই এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া আর কি, তাই না? অর্থাৎ বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের। বুঝা গেল? তাহলে এটা নিয়ে আমার মনে হয় কোনো ডাউট নেই আর কারো। আচ্ছা, এবার তাহলে সামনের দিকে মুভ করি। আমরা যাচ্ছি এবার কোথায়? তাহলে আর্হেনিয়াস সমীকরণে, ওই ডাটাগুলোর ওখান থেকে। আর্হেনিয়াস সমীকরণে কি বলছে? হার ধ্রুবক k সমান a ইন্টু e⁻ আর টি, এরকম বলছে আর কি। তো এখানে ভ্যালুগুলো বলে দেওয়া আছে যে আসলে ea মানে কি? বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি। আবার a কি? আর্হেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, যেটাকে হচ্ছে pz 2 ভাগে ভাগ করছিলাম আমরা, মানে পড়ার সময় নিয়ে। আর আর এর ভ্যালুটাও আমরা জানি 8.314, টি মানে হচ্ছে কেলভিন তাপমাত্রা আর কি। তবে এটাকে আমরা সিম্পলিফাই ভার্সন করছিলাম, k ln k সমান ln a মাইনাস ea ডিভাইডেড বাই RT, এরকম। অথবা তুমি কি করতে পারো? তুমি করতে পারো log k log a মাইনাস ea ডিভাইডেড বাই 2.303 RT, এটা করতে পারো আর কি। সো দুটোই আসলে কি আর্হেনিয়াস সমীকরণের জন্য ইকুয়েশনটা আর কি। এটা মনে হয় ক্লিয়ার আমাদের কাছে। আচ্ছা, এবার তাহলে চলো ম্যাথ করি এটার ক্ষেত্রে। কি বলছে? তাপমাত্রা 25 এবং 35 এ উন্নীত করলে বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়, অ্যান্ড বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তির মান কত? আচ্ছা, যখন আমরা ছিল ধরলাম এটার নাম দিলাম T1 টেম্পারেচার, এটা কত? T2 টেম্পারেচার। এখন আমাদের কাছে বলছে কি বেগ ধ্রুবক 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে বেগ ধ্রুবক যদি আগে থাকে K1, তাহলে K2 তখন কত হবে আর কি? 3 গুণ বৃদ্ধি বলছে কিন্তু, তাহলে 3 × K1 প্লাস K1, অর্থাৎ তখন কত হবে? 4K1 হবে আর কি বেগ ধ্রুবকের মানটা। আচ্ছা, মানলাম। এবার বলছে সক্রিয় শক্তির মান বের করতে বলছে। তাহলে চলো একটু দেখি কি করা যায় এখান থেকে। আমাদের কাছে জানা আছে ln k সমান এদিকে আছে ln k সমান আমরা জানি ea ডিভাইডেড বাই RT প্লাস ln a, এটা। তাহলে আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে বসাই, ধরলাম T1 টেম্পারেচারে নিছি, তাহলে তখন কি আসবে? ln k1 সমান মাইনাস ea ডিভাইডেড বাই RT1 প্লাস ln a, কিন্তু চেঞ্জ হবে না। তারপর যদি আমরা T2 টেম্পারেচারে যাই, তাহলে কত আসবে? ln k2 সমান মাইনাস ea ডিভাইডেড বাই RT2 প্লাস ln a, এরকম। তাহলে কি করতে পারি আমরা করতে পারি ln k2 মাইনাস ln k1 সমান কি লিখতে পারি? আবার লেখা যায় এরকম ea ডিভাইডেড বাই RT1 প্লাস ea ডিভাইডেড বাই RT2 প্লাস, কেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাই না? এটা যদি মাইনাস করে দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আসবে, তারপর এটাকে কেটে কেটে যাবে, গেল। তাহলে এখান থেকে আমরা একটা লাইন বের করে নিয়ে আসতে পারি ln k2 ডিভাইডেড বাই ln k1 সমান কি লিখতে পারবো? আমরা যদি ea ডিভাইডেড বাই r যদি কমন নিই তাহলে তখন কি লিখে দেওয়া যায়? তখন এটাকে এপাশে নিচ্ছি, এটাকে বলছে এপাশে আসছে, মাইনাস আসছে, তাই তো? তাহলে তখন কি আসবে? T2 ডিভাইডেড বাই T1 ইন্টু T2, এরকম লেখা যাবে আর কি।
তো তোমরা চাইলে একবারে এইটাকেও ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো, কোনো সব প্রবলেম কিন্তু নাই। আমি জাস্ট এটাকে একটু ভেঙে ভেঙে করে নিয়ে আসছি, কারণ আগের পেজে লিখি নেই এই জন্য। আচ্ছা, এবার আমরা এখানে ভ্যালু বসাই দিই, ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। লন 4k1 ডিভাইড বাই k1 সমান ই এর ভ্যালু বের করতে বলছে আমাকে। সো ই এ ডিভাইড বাই 8.314, t2 মাইনাস t1 কত? এইটা হলো 35, এটা হলো 25, তাহলে কত হবে? এটা 10 হবে আর কি, ডিভাইডেড বাই t1 আর t2 এর গুণফল। t1 কত তাহলে? 298। 298 কেন বলো তো? 273 যোগ করে দেওয়ার পরে, 273 যোগ করে দেওয়ার পরে, তাহলে 298 ইন্টু 35 যেহেতু, তাহলে 308, তাহলে 308। আচ্ছা, তাহলে এখন সব কিছু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে এখান থেকে ই এ এর ভ্যালুটা বের করো। সব কিছু করার পরে এখান থেকে ই এ এর ভ্যালুটা বের করো আর কি। তাহলে লন 4 ইন্টু 8.314 ইন্টু 298 ইন্টু 308, ওকে, ডিভাইডেড বাই আসলো 10, ওকে, তাহলে কত আসলো? 10, 5, 7, 8, 7 এরকম, তাহলে 0.03 এত জুল পার মোল। এটাকে যদি আমরা কিলো জুলে নিয়ে যাই তাহলে কত লিখতে পারবো? 105.787 কিলো জুল পার মোল। সো আই গেস ক্লিয়ার এখন, তাই না? সো কীভাবে করতে পারছি মনে হয় বুঝতে পারছি। এখানে আমরা জাস্ট এই ভ্যালুগুলো একটু বসাই দিলে এখানে রেজাল্ট চলে আসে আর কি। এটা জটিল না, এটা হচ্ছে একাডেমিক এডমিশন, এগুলো মিলায়ে দেখা যায় যে এই জায়গাগুলোর মধ্যে আবার এগুলো জিনিসপত্র আসে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে যাব হলো আমাদের পরেরটার ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে কি দেয়া আছে, তো সেদিকে একটু চলো মুভ করি। একটি বিক্রিয়ায় বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে, তাই তো? মান পাওয়া গেল। এক্ষেত্রে 1/t এর বিপরীতে লগ কে কে স্থাপন করলে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল হচ্ছে অমুক। তো বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি হিসাব করতে বলছে, তার মানে এখানে আবার আমাকে গিয়ে কি বের করতে বলছে? ই অফ এ বের করতে বলছে। চলো তাহলে বের করি। তার আগে এই কোয়েশ্চনটা একটু জেনে আসা ভালো মনে হয়। এইটা লন কে সমান লগ কে দিয়ে করতে বলছে, তাই না? ওকে, তাহলে দেখি একটু। লগ কে সমান মাইনাস ই এ ডিভাইড বাই 2.303 ইন্টু আর, তারপর এবার কী লিখতে পারি? 1/t প্লাস লগ এ, এটা লেখা যায়। এবার গ্রাফ প্লট করছে কোথায়? গ্রাফ প্লট করছে হচ্ছে 1/t, করছে হচ্ছে এ থেকে 1/t এর বিপরীতে এটা ইউজ করছে। আচ্ছা, এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি মান বের করতে বলছে আর কি। 1/t এর বিপরীতে লগ কে কে স্থাপন করছে, তো তার মানে সাধারণত যেটা হয় যে লগ কে ভার্সাস এটা করতে হয় আর কি। তো চলো দেখি একটু কোশ্চেনটা কি টাইপ করতে ভুল করছে কিনা সামহাউ। কোশ্চেনটা মনে হয় টাইপ করতে গিয়ে ভুল করা হয়েছে। যে নর্মালি যেটা হয় আর কি, যেটা আমরা বইয়ের মধ্যে যেটা করছি, যে 1/t এটা থাকে হচ্ছে তোমার এক্স এক্সিসে, এটা থাকবে হচ্ছে তোমার ওয়াই এক্সিসে। সো নর্মালি এটাতে, না হলে আসলে এই ঢালটা আসার কথা না তার জন্য। ঠিক আছে, সো কোশ্চেনটাকে একটু উল্টাই নিতে হবে, নিয়ে আমরা ধরবো হচ্ছে এইটাকে ধরবো ওয়াই এক্সিসে, এটা ধরবো হচ্ছে এক্স এক্সিসে। তো চলো একটু দেখি। তাহলে এইটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিসে লগ কে, অ্যান্ড এইটা হলো আমাদের কাছে এক্স এক্সিসে 1/t। তখন যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এটা হলো আমাদের কাছে এক্স, তাহলে ওয়াই সমান এইটা হলো আমাদের কাছে এম, তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে এটা হলো আমাদের কাছে তখন সি। তাহলে এমটা হলো নেগেটিভ, তাই না? এমটা হলো কেমন? নেগেটিভ। এম যদি নেগেটিভ হয় তাহলে তখন সেটা কেমন হবে? তখন যে গ্রাফটা আসবে তখন এরকম একটা গ্রাফ আসবে আর কি। আচ্ছা, এই জায়গায় লাগবে না, কেন লাগবে না এটা আমরা মনে হয় খুব ভালো করে জানি, কারণ এখানে তখন তাপমাত্রাটা ইনফিনিটির দিকে পৌঁছায় যায়, মানলাম। তাহলে এই জায়গায় তখন ঢাল কত আসে? ঢাল আসে তখন হচ্ছে মাইনাস ই এ ডিভাইডেড বাই 2.303, হ্যাঁ, ইন্টু আর, এরকম। ঠিক আছে, আচ্ছা এত। তার ঢালের মান আবার দিয়ে দেওয়া আছে এখানে -75। তাহলে তখন কি হইল? ই এর ভ্যালু সমান 75 ইন্টু 2.303 ইন্টু 8.314। এবার মান বসাও, তাহলে তুমি একটা এখান থেকে রেজাল্ট বের করতে পারবা। তাহলে 75 ইন্টু 2.303 ইন্টু 8.314, ওকে। আচ্ছা, তখন তাহলে কত আসতেছে?
আসতেছে হইলো, আচ্ছা আমি আরেকবার জিনিসটা গুণ করে নিই, 75 ইন্টু 2.303 ইন্টু 8.314, ওকে, তাহলে কত আসতেছে 1436 এত জুল পার মোল। সো আই গেস এটা এখন ক্লিয়ার আর কি আমাদের কাছে, তাই তো? আচ্ছা, সো এখান থেকে আমাদেরকে সামনে মুভ করতে হবে। চলো দেখি, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা ছিল। এবার দেখি 19 নাম্বারটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান, মানে হলো হার ধ্রুবকের মান অর্থাৎ কে এর মান দিয়ে দেওয়া আছে। বিক্রিয়াটি ক্রম কত? ভালো একটা প্রশ্ন, কারণ এটা দেখে বুঝতে পারতেছি আমরা, এই যে লিটার পার মোল পার সেকেন্ড, আমরা বলছিলাম এটা এরকম একটা যদি ইউনিট থাকে তখন সেটা কি হয়, সেকেন্ড অর্ডার হয় আর কি, বা এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তখন এটা লিখলাম, এটা হলো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। যদি বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তির মান 0 হয়, আচ্ছা সক্রিয়ণ শক্তির মান 0 মানে ই অফ এ সমান হলে 0 হয়, তখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে আর কি। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কাছে T1, তাই তো? এটা হচ্ছে আমাদের কাছে K1, এটা হলো আমাদের কাছে T2, আমার কাছে বের করতে বলছে K2 ভ্যালু কত হবে আর কি, এরকম বের করতে বলছে। তাহলে চলো করে দেখি একটু কি হয়। তাহলে আমরা কিন্তু আগেরটাকে ইউজ করতে পারি সরাসরি, তাই তো? সরাসরি বলতে কি, লন K2 ডিভাইড বাই K1। ভাইয়া কিন্তু তখন বলে আসলাম যে তুমি চাইলে সরাসরি এটাকে ইউজ করতে পারো, লন K2 ডিভাইড বাই K1 এটাকে। তাহলে এটা যখন ইউজ করতেছো, এটা যখন তুমি ইউজ করতেছো সমান ই এ ডিভাইডেড বাই আর কত 1 বাই T2 মাইনাস T1 ইন্টু T1 আর T2 এর গুণফল। এখন তোমার কাছে কিন্তু ই এর ভ্যালুটা 0, তা 0 দিয়ে পুরোটাকে গুণ করলে তো আসলে 0ই হবে, সো এটা নিয়ে ডাউট নেই। তাহলে লন K2 K1 সমান এই পাশেটাকে 0 কেন, এটা 0 এটা 0 সব কিছু 0 গেল। তাহলে আমাদের কাছে যদি এই পাশে চলে যাই, তাহলে লনটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে e টু দি পাওয়ার 0 অর্থাৎ K2 সমান K1। তার মানে সক্রিয় শক্তির মান যদি 0 হয় তখন ওই জায়গায় গিয়ে আমরা বলতে পারতেছি তার K2 আর K1টা তখন সমান। সো ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের কাছে এটার জন্য অ্যান্সার। এবার তাহলে যাই 20 নাম্বারটার মধ্যে। কি বলতেছে, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে কোনো একটা বিক্রিয়ার অর্ধায়ু এত মিনিট কমে। তাহলে আগে অর্ধায়ু ছিল একটা, তার মানে অর্ধায়ু ধরো যে T12 ছিল একটা, বাট এইটা আমার তখন কত হয়েছে, তাহলে T12 ঠিক আছে সমান কত, T12 থেকে কত কমছে 34.7, এতটুকু কমছে আর কি, মানলাম। তাহলে কমে যায়, ই এর ভ্যালু হচ্ছে এত, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার অর্ধায়ু কত ছিল আর কি। সো দ্যাট অল মিনস দ্যাট ওই টি যেটা বললাম T12 এটা কত ছিল এটা বের করতে বলছে আর কি, তাই তো? আচ্ছা, এইটার জন্য আগে তো জানা দরকার ছিল এটা কোন বিক্রিয়া আর কি, তাই না? যে এটা কি প্রথম ক্রমের বিক্রিয়া নাকি আসলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এরকমটার থেকে। সো এটা আসলে একটা প্রথম ক্রমের বিক্রিয়াকেই নির্দেশ করতেছে। সো চলো তাহলে একটু দেখি, প্রথম ক্রমের বিক্রিয়া যদি ধরে নিয়ে করি, কোনটা সেটা, T12 সমান 1/k, এরকম 1/k না, ln 2 এরকমটা। এখন এই k এর সাথে এইটা কেমন ব্যস্তানুপাতিক, তাহলে তখন আমরা আবার এরকম বলতে পারি K1 ডিভাইডেড বাই K2 সমান T12 ডিভাইডেড বাই T12, এটা কিন্তু বলা যায়, তাই না? ও ভুল বলছি মনে হয়, উপরেরটাকে ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে এটা হবে কি, এটা হবে 2, এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 2, সরি এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 1, মানলাম। এবার এই সমীকরণটাকে আমরা আপাতত এই জায়গায় রেখে দিই, হ্যাঁ আমরা এটা না এটাকে আরেকটু কাজ করি, K2টাকে উপরে দিই, তাহলে হচ্ছে আমাদের জন্য আগের সমীকরণে বসাইতে সুবিধা হবে। তাহলে কত হবে তখন আমরা লিখতে পারবো এরকম T12 ডিভাইডেড বাই T12 এরকম লিখতে পারছি আর কি, লিখলাম। এবার আমরা কি জানি, ln K2 ডিভাইডেড বাই K1 সমান EA ডিভাইডেড বাই R ইন্টু T2 মাইনাস T1 T2 এটা লিখতে পারি। এবার আমরা এখানে হচ্ছে ভ্যালুগুলো একটু বসানোর চেষ্টা করব। এই যে K2 ডিভাইডেড K1 এই ভ্যালুটাই বসাবো এখানে, তাহলে ln রাখলাম, এই পাশে বলতে পারি T12 এটা ডিভাইডেড বাই T12
সমান ই এ ডিভাইডেড বাই আর। এখন ওই দুইটা বিয়োগফল কত, 27 থেকে 37, সেক্ষেত্রে বিয়োগফলগুলো কত হইতেছে, এটা হইলো 10। 27 মানে কত, 27 মানে হচ্ছে 27 এর সাথে 273 যোগ করো, যোগ করলে কত আসবে, 300 আসবে। সো ইফ ইট ইজ 300 দেন এটা হবে যে 310, রাইট? ওকে, তাহলে 300 ইন্টু 310। ওকে, পাইছি। এবারের কাজটা কি, এবার আমরা যদি এখানে মান বসাই দিই টি হাফ 1 ডিভাইডেড বাই টি হাফ 1 মাইনাস 34.7, এটা সমান ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 53.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। কেন 10 টু দি পাওয়ার 3? কারণ এখানে কিলো জুল বলছে, আমার লাগবে হচ্ছে জুলে। এটার মান হচ্ছে 8.314 ইন্টু 10 ডিভাইডেড বাই 300 ইন্টু 310, তাহলে এইটা পাইছি। এবার তাহলে চলো মুভ করি সামনের দিকে। এখন আমাকে কি করতে হইতেছে, টি হাফ 1 ডিভাইডেড বাই টি হাফ 1 মাইনাস 34.7, এটা আসলে ক্যালকুলেশন করলে এখন হওয়ার কথা। ই টু দি পাওয়ার এইটার মানটা বের করে বসাইতে চাই আর কি একবারে ভাইয়া, হ্যাঁ একবারে এটা মানটা বের করে বসাইতে চাই। তাহলে কত আসে দেখি, 53.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 300 ইন্টু 310। ওকে, তো এই মানটা আসলে 0.69 আসে, তাহলে এটা আসলে কত, 0.693। এখন এইখান থেকে বাকি ক্যালকুলেশনের দিকে একটু যাইতে হবে। যে মানটা আসবে তাহলে ই টু দি পাওয়ার 0.693, এটা করলে 1.99 আসে, এটাকে 2 ধরে নিই আর কি অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ। তাহলে কত হইল, টি হাফ 1 সমান 2 ইন্টু, এটাকে করলে কিন্তু 2 আসে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 2 আসে, তো 2 ধরে নিছি। তাহলে 2 ইন্টু টি হাফ 1 মাইনাস 2 ইন্টু 34.7। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, এই মানটাকে এই পাশে দাও, এই মানটাকে ওই পাশে দাও, তাহলে তখন একবারে মনে হয় আসে যে টি হাফ 1 মানে প্রথম ক্ষেত্রে গিয়ে অর্ধায়ু কত ছিল আর কি। তাহলে 2 ইন্টু 34.7, তাহলে কত আসতেছে, 69.4। এত কত ছিল, মিনিট ছিল তাই না? তাহলে এটা হবে আমাদের কাছে মিনিট। তাহলে অ্যান্সারটা আমাদের কাছে মনে হয় পারফেক্টলি আসছে, তাই তো? ওকে, সো আমরা এটাকে তখন বলতে পারতেছি আমাদের কাছে অ্যান্সার। আচ্ছা, এখন আমার মনে হয় ক্লিয়ার যে এটাকে আমরা আসলে কোথায় গিয়ে কি করব বা না করব এই জায়গাটার থেকে। এটা এখন আমরা তো অনেকগুলো ম্যাথ করলাম আর কি, ম্যাথ করতে করতে মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি আমরা। সো আমাদের কাছে আর তেমন কোনো এখানে কথাবার্তা নাই। আমরা এভাবেই কিন্তু ফুল প্লেলিস্ট আসলে সাজানোর চেষ্টা করেছি। যেখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা যতটুকু শিখতেছি ওই শেখার পরে একটা মানে সাথে সাথে তো কিছু ম্যাথ আমরা সলভ করি, কিছু এমসিকিউ সলভ করি, কিছু ম্যাথ সলভ করি, তবে ওইগুলোর উপর ভিত্তি করে আরও ডিটেলস কিছু করা যায় কি না, যেখানে আসলে একাডেমিক, এডমিশন অ্যান্ড কম্পিটিটিভ টেস্টে আসার মতো কিছু আসলে সেন্স মেক করে সেগুলোকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির মধ্যে নিয়ে যাওয়া যায় কি না, সেটাকে টার্গেট রেখে এ ধরনের ম্যাথের উপর ভিত্তি করে আমরা কিছু ক্লাস সাজাবো আর কি। তো সাধারণত আগের ভিডিওগুলো আসলে 20 মিনিটের মধ্যে শেষ করা হয়েছে, বাট এই ভিডিওটা আসলে একটু লম্বা, অ্যান্ড ম্যাথমেটিক্যাল যেগুলো সলভ আসবে সেগুলোর মধ্যে একটু লম্বা এরকম ভিডিওগুলো আসবে। তো তবে আমরা যাই করি না কেন বা আমি পার্সোনালি যেটা করি না কেন, তো সেটা আসলে শুধুমাত্র তোমাদের ভালোর উদ্দেশ্য করেই করা আর কি। কারণ দেখো একটা জিনিস আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে অনলাইন এডুকেশনের এই পার্টটা আর কি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। সেদিন আমাদের কাছে ক্লাসে একটা স্টুডেন্ট এটা জিজ্ঞাসা করছে, সো আজকে আবার এটা বলতে একটু ইচ্ছে করতেছে এই জায়গাটায়। সেটা হলো যে ভাই আসলে অনলাইন এডুকেশনটা আসলে কেমন। অনলাইন এডুকেশনটা হচ্ছে এরকম যে তুমি তো মানে প্রমোটরের নাম শুনছো আর কি, হ্যাঁ প্রমোটর অ্যান্ড প্রভাবকের নাম শুনছো, যেটা কিনা আমার পরের লেকচারগুলোতে একটু আসবে। সেটা কীরকম, তো একটা স্টুডেন্টের কাজ কি, একটা স্টুডেন্টের কাজ হলো পড়াশোনা করা, একটা স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা। তাহলে ওই পড়াশোনার জায়গায় সে কী করে, অন্য কারো একটা সহযোগিতা নেয়, তো অনলাইন এডুকেশন হচ্ছে এখানে একটা প্রভাবকের মতো কাজ করে আর কি। কীভাবে, তো তার কাছে হয়তোবা তার এলাকাতে বা তার কাছে আসলে নলেজ পাওয়ার যে সকল সোর্স আছে, তো সেই সোর্সগুলোর তুলনায় তার কাছে মনে হচ্ছে আরও ডাইমেনশন যদি পাওয়া যেত তাহলে ভালো হতো আর কি। তো এটা প্রভাবক হিসেবে কাজ করতেছে। বাট এমনটা না, অনলাইন এডুকেশন আসলে আমাদেরকে শুধুমাত্র পড়াশোনা করতে শুরু করে দিয়েছে এমনটা না আর কি, হ্যাঁ। তার মানে এটা প্রভাবক নট, এটা বিক্রি আসলে শুরু করতেছে। আবার অন্য একটা জায়গায় আমাদের
যে উদ্দেশ্যটা আছে এই প্লেলিস্ট জুড়ে তুমি যেটা দেখতেছিলা যে আমরা তোমাকে প্রতিটা টপিক শেখানোর সময় একটু চেষ্টা করছি এক্সপেরিমেন্টেশনের ব্যাপারের মধ্যে একটু জোর দেওয়া। কারণ কি প্রতিটা টপিক যে আসলে রিয়েলিটির সাথে কতটা কানেক্টেড, আসলে ওইটা রিয়েল লাইফে আসলে কাজ করানো যায় কি না, এটা আসলে তোমাকে একটু দেখানো দরকার ছিল। তো ওই এক্সপেরিমেন্টেশনটুকু আবার তোমার ওই প্রোমোটার হিসেবে কাজ করতেছে আর কি, ক্যাটালিস্ট প্রোমোটার বা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করতেছে। তো তুমি এই অনলাইনে এসে যতটুকু সার্ভিস পাচ্ছ, যা দিয়ে তোমার যে পার্সোনাল গ্রোথের দিকে তোমার যাওয়ার বা তোমার সাকসেসে যাওয়ার যে একটা আগ্রহ বা যে জার্নি, ওই জার্নিটাকে আমাদের প্রভাবক হিসেবে এই এডুকেশন তোমাকে হেল্প করতেছে। আবার ওই এডুকেশনটাকে হেল্প করতেছে তখন হচ্ছে আবার এই ধরনের এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশনের পার্টটুকু আর কি। সো আমরা সব কিছু ঢেলে আসলে এই পুরো প্লেলিস্টটা সাজাচ্ছি। তো সেখানে আসলে সব ধরনের জিনিসপত্রই আছে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা এই ক্লাসগুলো করতেছো, রেগুলারলি যারা করতেছো, এবং প্রতিটা ভিডিও যারা দেখতেছো। সো তোমাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে মধ্যে। আল্লাহ হাফেজ সবাইকে।